চ্যানেল খুললে যাতে আমার চেহারাটা মানুষ দেখতে পারে, মানুষের মনে আগে গাঁথতে হবে যে তাসনিয়া ফারিন নামে একজন ইন্ডাস্ট্রিতে আসছে। এখন যেমন কি যে তটিনী, সাদিয়া, আমার নিহা, দেয়ার ইজ লাইক আ ব্যাচ অফ পিপল দ্যাটস কামিং ইন। আই ডিড নট ফাইন্ড দ্যাট এনভায়রনমেন্ট। আমার জন্য সেইখানে নিজের জায়গাটা ক্রিয়েট করে ঢোকা, ইট ওয়াজ অ্যান ইজি। অনেকেই বলতে থাকে যে আচ্ছা নুসরাত ইমরোজ তিশার ইয়াং বয়সে মনে হয় এরকমই দেখতে ছিল। তিশা আপুর শাড়ি পরা, তিশা আপুর সব কিছু পরা, সো এটা তো অবভিয়াস। আই ডোন্ট ফ্লন্ট মাই ওয়েলথ, আই ডোন্ট ফ্লন্ট মাই রিলেশনশিপ, আই ডোন্ট ফ্লন্ট মাই হ্যাপিনেস, বিকজ আই বিলিভ এগুলো যখনই আমি ফ্লন্ট করবো ইটস গোনা বি টেকেন অ্যাওয়ে ফ্রম মি। আপনার যে ঘোরাঘুরি এত পছন্দ, তো কখন কেউ বলে নাই যে তাহলে ডেস্টিনেশন ওয়েডিং কেন করলেন না? ওয়েলকাম টু দ্য রেমনেন্ট গ্লিমস পডকাস্ট। আপনাদের সাথে আছি আমি সৈয়দ নাজমুস সাকিব। এখন আমরা জানি যে সবাই কম বেশি পডকাস্ট করছেন। আমরা চাচ্ছিলাম এই পডকাস্টের মধ্যে কীভাবে একটু অন্যরকম ব্যাপার স্যাপার নিয়ে আসা যায়, একটু অন্যরকম প্রশ্ন করা যায়। যারা ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে দু জায়গায় কাজ করেন, তাদের জীবনের ফিলোসফিকে কীভাবে একটু টাচ করা যায়, একটু ডিপে যাওয়া যায়, সেই নিয়ে আলোচনা করতে, এবং সেটা ভেবেই এই ধরনের একটি পডকাস্টের সূচনা। আমি একা নই, আমার সাথে কো হোস্ট হিসেবে আছেন আমি সাইফ রহমান, এবং আমাদের সাথে আজকে যিনি গেস্ট হিসেবে আছেন, শি ডাজন্ট নিড এনি ইন্ট্রোডাকশন, দ্য ওয়ান অ্যান্ড অনলি তাসনিয়া ফারিন। হ্যালো, থ্যাংক ইউ ফর কামিং। প্রথমে যে প্রশ্নটা করতে চাই এবং সবাইকে জানতে চাই, দর্শকদের বিশেষ করে, তাসনিয়া ফারিন আজকে একদম সময় মতো এসেছেন। আমরা জানি যে যত বড় স্টার সে নাকি তত দেরি করে আসে, তো তাসনিয়া ফারিনকে এই মিথটা ভাঙার চেষ্টা করছেন। তার মানে আমি স্টার না? না, আমি আসলে সবসময় শুটিং বলেন, যেখানেই বলেন, আমার কোনো জায়গায় অ্যাপয়েন্টমেন্ট থাকলে আই ট্রাই টু বি অন টাইম। ইটস বিকজ এটা মনে হয় আমার স্কুলিংয়ের কারণে, কারণ আমি পড়েছি ছোটোবেলা থেকে মিশনারি স্কুলে, হোলি ক্রস স্কুল, হোলি ক্রস কলেজ। সো আমাদের 1 মিনিট সময় দেরি করলেও গেট বন্ধ হয়ে যেত, ঢুকতে দিত না। ইনফ্যাক্ট বিউপিতেও তাই, আমরা 1 মিনিট যদি ক্লাসে যেতে দেরি করতাম, আমাদের গেট বন্ধ করে দিত এবং আমাদেরকে কখনো ক্লাসে ঢুকতে দিত না। সো সেই সিস্টেমের কারণে আমার এমন হয়ে গেছে যে কোনো জায়গায় লেটে পৌঁছালে আমার খুব অ্যাংজাইটি হয়, এবং কেউ যদি লেটে আসে সেটা আমাকে খুব বিরক্ত করে। মিশনারিজ স্কুলে যে পড়লেন, এবং বন্ধুবান্ধব সব তো নিশ্চয়ই মিশনারি স্কুলে না, এর বাইরেও তো অনেকে আছে, তো তাদের সাথে যখন কোনো কাজ করতে হয়, বা এমন কোনো কো আর্টিস্ট যিনি হয়তো একটু দেরি করে আসায় স্বাচ্ছন্দ্য বোধ করেন, তো তখন হাউ ডু ইউ ম্যানেজ, অথবা হাউ ডু ইউ টেল ইউর সেলফ কুল? আই মিন এখন আসলে অ্যাট দিস পয়েন্ট আই এম ইউজ টু ইট। আমি ভাবি যে আচ্ছা ঠিক আছে, আমি তো আমার সময় মতো এসেছি, এখন অন্যেরটা তো আমি আমার কন্ট্রোলে নাই। আমার কন্ট্রোলে যতটুকু আছে এনভায়রনমেন্ট, সেটা আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। বাট এরপর যদি কেউ লেট করে, ঠিক আছে, দে ক্যান কাম লেট, বাট আমার যখন টাইমটা শেষ হয়ে যাবে, আই এম সো সরি, আই এম নট গোনা স্টে এনিমোর। বাট অন্যের দেরি করার কারণে যদি প্রজেক্টটা হ্যাম্পার্ড হয়, সেক্ষেত্রে ফ্রাস্ট্রেটেড ফিল করেন কিনা? সেটা তো করি, সেটা তো মাঝে মাঝে মনে হয় যে এই যে তাড়াহুড়া করে এই সিনটা করতে হচ্ছে, এটা তো করতে হতো না যদি আমরা টাইমলি শুরু করতে পারতাম। আর সবসময় আসলে আর্টিস্টদের দোষও আমি দিব না, কারণ মাঝে মাঝে এমন হয় যে আর্টিস্টরা সবাই টাইম মতো আসছে, টাইমলি সব শুরু হয়েছে, কিন্তু ডিরেক্টরের অপরিপক্কতার কারণে হয়তো মানে ডিলে হচ্ছে, সেট করতে দেরি হচ্ছে, ক্যামেরায় দেরি হচ্ছে, লাইটে দেরি হচ্ছে, মানে আনুষঙ্গিক এত কিছু নিয়ে ভাবছে যে অ্যাক্টিং করার যে স্পেসটা দরকার সেটাই আর আমরা পাচ্ছি না। সো উল্টোটাও কিন্তু হয়। সো একটা মুদ্রা রিপিট ওপিট দুটোই থাকে। সেটাই আমরা মনে করি যে কোনো আর্টিস্ট তার বেড়ে ওঠার পেছনে তার শৈশবের একটা ভূমিকা আছে। এটা তো আপনার কি মনে হয় যে শৈশবের আপনার কোন বৈশিষ্ট্য বা কোন একটা ব্যাপার আপনি আজকে যে অবস্থানে, যতটুকু শিল্পী অবস্থানে আপনি আছেন, সেখানে আপনাকে আসতে সাহায্য করেছে বলে আপনি মনে করেন? আই থিঙ্ক পুরাটাই। ইটস বিকজ আমার বাবা যেমন সরকারি চাকরি করতেন, হি জাস্ট রিটায়ার্ড, 2 মাস হলো। আমার বাবার চাকরির সুবাদে আসলে আমার অনেক জায়গায় থাকা হয়েছে। যেমন আমার দেশের বাড়ি জামালপুর, বাট আমার জন্ম মেহেরপুর। আমার বাবার ট্রান্সফার হলো কক্সবাজার, সেখান থেকে চিটাগং, সেখান থেকে পাবনা, যশোর, মানে অনেক ডিস্ট্রিক্টে আমার থাকা হয়েছে। সো যেটা হয় যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা কিন্তু বৈশিষ্ট্য থাকে, সেখানকার মানুষগুলো আলাদা, সেখানকার মাটি, আলো বাতাস সব কিছু আলাদা। তো যেটা হয়েছে যে আমি একটা এমন এক্সেন্ট্রিক আমার ব্যাকগ্রাউন্ড, বেড়ে ওঠা, তারপর ঢাকায় হোলি ক্রসে চান্স পাওয়ার পর চলে আসা, তো সব কিছু মিলে আমি অনেক ডাইভার্সভাবে বড় হয়েছি। আমি ছোটোবেলায় আসলে আমার বাবা যেহেতু কৃষিবিদ, তো এমন অঞ্চলে আমার থাকতে হয়েছে যেখানে আমি আসলে ইন্টারনেট তখন এমনিতেও ছিল না আমার সময় ওরকমভাবে, ডিশ লাইনও ছিল না। সো আমি বিটিভি, মানে এই যুগে ধরেন 90s হয়েও আমি বিটিভি দেখে বড় হয়েছি, বা মাঝে মাঝে বর্ডারের কাছে যখন পোস্টিং থাকতো বাবার, তখন ওই অ্যান্টেনা ঘুরিয়ে একটু ডিডি বাংলা বা ডিডি ন্যাশনাল আসতো, তো সেগুলো মানে দেখতে পেতাম। তো
আচ্ছা না, এখনকার বাচ্চা যেমন টিভি মোবাইল এগুলো, কিন্তু আমার এগুলো কোনো কিছুর সাথে সম্পৃক্ততা ছিল না। আমি বড় হয়েছি ধরেন আমার বাসার পাশে বাগান ছিল, সেখানে হলুদ, মরিচ, বাঁধাকপি, গাজর সব কিছু চাষ হতো, আমিও ওখানে খুব ইনভলভ ছিলাম। আমার গরু ছিল, আমার পোষা হনুমান ছিল। সো ইটস ভেরি ডিফারেন্ট। মানে তো আমার যখন যেটা হয়েছে যে ঢাকায় এসে অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হয়েছে। যখন আমি ক্লাস 6-এ চান্স পেলাম তখন চলে আসলাম। দ্যাট ওয়াজ ভেরি ডিফারেন্ট, কারণ আমার কাছে মনে হয়েছে যে ঢাকার মানুষ অনেক আলাদা। অন্যান্য যত অঞ্চলে ছিলাম তার থেকে মানে ঢাকার মানুষটা খুব ব্যস্ত, প্লাস ইট ডাজ নট ফিল ভেরি, কি বলবো, দে মাইন্ড देयर ওন বিজনেস আর কি। ওন বিজনেস বলতে আপন ফিলটা কম হয়। মানে সবাই হচ্ছে যে প্রয়োজনের কারণে মিশছে, উইচ ইজ এখন আমরা সবাই এরকম হয়ে গেছি। আমিও তো এখন ঢাকার মানুষ, আমিও এরকম হয়ে গেছি। বাট ওই যখন আসা হয় না ঢাকার বাইরে থেকে, মফস্বল থেকে, তখন ওইটা খুব স্পষ্টভাবে বোঝা যায়। বাট আমার আপব্রিঙ্গিং পুরোটাই আসলে আমার মনে হয় যে পার্সপেক্টিভটা আমাকে গ্রো করতে সাহায্য করেছে। প্রতিটা ক্যারেক্টার যখনই আমি চিন্তা করি, কাইন্ড অফ একটা অ্যাসোসিয়েশন হয়ে যায় আমার যে কোনো একটা জায়গার সাথে বা যে কোনো একটা জায়গার মানুষের সাথে। সো আমার আপব্রিঙ্গিংটা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই অ্যাক্টিং জার্নি। অবশ্যই। তো আপনি যখন বিভিন্ন যেহেতু বাবার পোস্টিংয়ের কারণে বিভিন্ন স্কুল কলেজে আপনার যাতায়াত হয়েছে, অনেক ধরনের টিচার দেখেছেন, অনেক স্টুডেন্ট দেখেছেন, অনেক ক্লাসমেট, তো এমন কোনো টিচার বা টিচারের অ্যাডভাইস যেটা আপনার খুব মনে পড়ে এবং ইউ থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বেস্ট অ্যাডভাইস অফ ইউর লাইফ? সেরকম অনেক টিচার আছে আসলে। আমি যদি দু একজনের কথা বলতে যাই, যেমন খালেদা আপা ছিলেন একজন। আমি যখন যশোরে ছিলাম, যশোর বলতে ঠিক যশোর না, এটাকে বলে চুয়াডাঙ্গা, জীবননগর স্কুলে পড়তাম, শাপলাকলি। তো সেখানে খালেদা আপা ছিলেন। ওনার একটা অ্যাডভাইস আমার এখনও মানে ইট একোজ ইন মাই হেড। সেটা হচ্ছে যে পৃথিবীতে তুমি যা কিছু চেয়েছিলে তার থেকে বেশি কিছু রেখে যাওয়ার চেষ্টা করো, কারণ যখন তোমার বিদায়ের পালা আসবে তখন যেন এই অনুভূতি নিয়ে মৃত্যুবরণ করতে পারো যে সময় তুমি বৃথা নষ্ট করোনি। সো আই স্টিল রিমেম্বার দ্যাট টিল ডে। অ্যান্ড আমি এখনও সেটা মানে মেনে চলার চেষ্টা করি যে পৃথিবীতে আমি যা চেয়েছি তার থেকে বেশি যাতে আমি দিয়ে যেতে পারি। সো এইটা একটা জিনিস যেমন আমি সবসময় মনে রাখবো। তারপর হলি ক্রস, ওখানকার কোনো ওইখানে আসছি, হলি ক্রসের সিস্টার শিখা। অবশ্যই, হ্যাঁ, আমি এটাই আসতে যাচ্ছিলাম। হলি ক্রস এর আগে আমার মনে হয় ফ্যান। শিক্ষকদের কথা যেহেতু বললেন, আমার একটা খুব অবজারভেশন আছে নিজের লাইফ থেকে। আমার বাবা আর্মিতে ছিলেন, তিনিও রিটায়ার্ড করেছেন। তো আমার বাবার হয়তো বা অত পোস্টিং হয় নাই, কিন্তু আমার যারা বন্ধু ছিলেন, মানে ছোট ক্লাসে 3-4 দেখা যেত আমরা খুব ভালো বন্ধু। তখন তো ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, বা ছিল বা আমাদের অ্যাক্সেস ছিল না। তো তখনকার বন্ধুত্বটা দেখা যায় তাদের পোস্টিং হয়ে যাওয়ার পরে 6 বছর 7 বছর পরে আর দেখা হয় না, অনেক দিন পরে দেখা যায় ফেসবুকে দেখেছি, কিন্তু সেই যে তখনকার বন্ধুত্বের যে ইনোসেন্সটা, পিউরিটিটা, ওই কানেকশনটা আর ফিল করি না। তো আপনার এমন কোনো বন্ধু আছে কিনা যে ছোটবেলা থেকে এখনো তার সাথে যোগাযোগ আছে, সেই বন্ধুত্বটা আছে? ইনফ্যাক্ট মানে আমার ছোটবেলার অনেক বন্ধুকে আমি খুঁজছি এখনো। আমি যেমন আমি যখন ঢাকায় ছিলাম, মানে ছোটবেলাও একটা ব্রিফ টাইমের জন্য ঢাকায় ছিলাম, ওই সময় একটা আমার ফ্রেন্ড ছিল সুধা। তখন আমি স্কুলেও ভর্তি হইনি, 2 বছর বয়স। বাট আমার কেন যেন মনে আছে হালকা হালকা যে ওর সাথে সারাদিন খেলতাম। তো সো ওকে খুঁজি। তারপরে আমার একটা বন্ধু ছিল জীবননগরে, হচ্ছে লুবনা তাবাসুম শোভা। আরেকটা বন্ধুকে আমি রিসেন্ট খুঁজে পেয়েছি ইনস্টাগ্রামে, ও আমাকে নক করেছে, প্রাচী, চিটগংয়ে। সো এরকমভাবে আসলে যখন কানেক্টেড হই না, তখন না ইট টেকস ইউ ব্যাক টু দ্য রুট, যে ও ওয়াও, মানে এই সময়টা ছিল বা আমি তখন এরকম ছিলাম। বাট যেটা হয় যে এখনকার বন্ধুত্ব ডেফিনিশনটা অনেক আলাদা। এখন তারা কেমন ফিল করে যে তাদের ছোটকালের তাসনিয়া ফারিন আজকে অ্যাক্টর তাসনিয়া ফারিন? ওয়েল দে ফিল ভেরি প্রাউড অফ মি। এটাই আমাকে সবাই নক করে এটাই প্রথমে বলে যে তারা কি চিনতে পেরেছিল আপনার প্রথম কোনো কাজ দেখে? আমাকে ওরাই চিনতে পেরে আমাকে কানেক্ট করেছে। ও আচ্ছা আচ্ছা। সো দ্যাটস হাউ আই গট টু নো। সো যে সুধার শোভা যারা কানেক্ট হন না, সুধার শোভাকে আমি খুঁজে যাচ্ছি। পডকাস্ট দেখে আশা করি শোভার সাথে ব্রিফলি কানেক্টেড হয়েছিলাম, তারপর আবার হারিয়ে ফেলেছি। নাইস, ফাইন, খুবই ভালো। তো সিস্টার শিখার কথা বলছেন, ওনার যদি কোনো অ্যাডভাইস যেটা এখনো মনে আছে? সিস্টার শিখা তো আমার মনে হয় যে
আমার মোরাল গ্রাউন্ড তৈরি করার সবচেয়ে বড় ভূমিকা বলবো আমি সিস্টার শিখার, ডিসিপ্লিন বলি বা নৈতিকতা বলি, সব কিছুতেই আসলে। এবং আমাদের একটা মানে সিস্টার শিখা আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিত, আমাদেরকে উপন্যাস যে 1000 বছর ধরে ওইটা পদ্মা নদীর মাঝি এগুলো হচ্ছে আমাদেরকে পড়াতো। সো উনি না প্রতিটা লাইনের এমন এমন কিছু অর্থ উনি খুঁজে বের করতেন যেটা আসলে এইভাবে কখনো জীবনটাকে দেখিইনি। সো প্রতিটা জিনিসকে আসলে কিভাবে মানে অন্যভাবে দেখা যায় বা প্রতিটা জিনিসের পার্সপেক্টিভ অন্যরকম করে নিজের জীবনে কীভাবে প্রভাব ফেলে, এগুলো আসলে আমি শিখেছি সিস্টার শিখার কাছ থেকে। সো আই এম ভেরি গ্রেটফুল টু হার। আমরা যদি আবার আপনার ছোটবেলায় একটু ফিরে যাই, আপনি বললেন যে তখন ডিশ চ্যানেলসের অ্যাক্সেস ছিল না বা ইন্টারনেটের অ্যাক্সেস ছিল না, আপনার সময়টা কাটতো কি করে? বই পড়ে বা কি পছন্দ করতেন? হ্যাঁ, আমি প্রচুর বই পড়তাম এবং আমার মনে আছে যে আমি প্রথম ছোটবেলায় আমার বাবা আমাকে একটা ওই যে অ্যারাবিয়ান নাইটসের বই কিনে দিয়েছিল, 101 আরব রজনী। তো ওইটা পরে আমি এমন অ্যাডিক্টেড হয়ে গেলাম এবং আমি আসলে যেসব জায়গায় থাকতাম সেখানে মানে বই যে কিনে আনবে সেটাও সম্ভব না। আব্বু যখন ঢাকায় যেত আমার সব বায়না থাকতো যে আড়ংয়ে কিছু বই পাওয়া যেত, তারপরে ওই এখানকার লাইব্রেরিতে বই। তো আমি আব্বুকে সবসময় বলতাম আমার জামা কাপড় লাগবে না, আমার জন্য বই নিয়ে আসবে। ইসপের গল্প এগুলোই। তো এগুলো পড়ে পড়ে সময় কাটতো। তারপর আমি ব্যাডমিন্টন খেলতাম, অ্যান্ড দেন হচ্ছে বাগান করতাম, চাষ করতাম। আব্বুর হচ্ছে সার্নিং ফ্লোরে ধান টান শুকাতে দিত, তো ওখানে যে আমি হেল্প করতাম ওয়ার্কারদেরকে। সো রান্না করতে আম্মুকে ওখানে পিঠা বানাতাম, বসে থাকতাম। তো এইভাবেই আসলে আমার ওইভাবে ঠিক অনেক বন্ধু ছিল না, বিকজ আমার এজের মানুষ খুব কম ছিল। আমরা যে কোয়ার্টারে থাকতাম ওই এরিয়াতে আসলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হতো যে সবাই খুব বড় বড়, মানে আমার এজের তেমন কেউ ছিল না। বাট আমি সবসময় নিজের ফ্রেন্ড এরকমভাবেই চলতাম। বই যেহেতু পড়া হতো, তো ওই সময়কার ফেভারিট কোনো বই বা রাইটার যদি? ওরকমভাবে আসলে আমার মনে হচ্ছে যে যেমন মোল্লা নাসিরউদ্দিনের গল্প, এগুলো আসলে রাইটার ঠিক মনে নেই, বাট দিস আর লাইক ওই যে আছে না যে এগুলোর থেকে অনেক শিখতাম হতো, প্রতিটা জিনিসের সাথে একটা করে মেসেজ থাকতো। ওই সময় যে ধরনের বই পাওয়া যেত সেগুলোই তার মানে পড়তেন। তো ওই সময় এমন কোন একটা বই যেটা আপনার মানে অ্যাজ এ চাইল্ড আপনার চিন্তাধারা পুরো অন্যরকম, আচ্ছা এরকমও হতে পারে? ইজ দেয়ার এনি? সেরকম আসলে আমার ঠিক একটু বড় হওয়ার পরেই ধরেন 6-এ ধরলেন বা একটু বড় হওয়ার পরে বললে আমি বলবো যে হ্যাঁ, দ্য কাইট রানার যখন আমি পড়ি, খালেদ হোসাইনি। হ্যাঁ, আমার মনে হয় কি এর আগ পর্যন্ত আমি কখনো এই যে পুরো বিশ্বের পার্সপেক্টিভে কি হচ্ছে বা মানুষের সাফারিংটা যে কি লেভেলের, এইটা আমি মনে হয় রিয়েলাইজ করি প্রথম দ্য কাইট রানার পরে। এর আগ পর্যন্ত আমি আসলে নিজের ওয়ার্ল্ডেই ছিলাম। সো এইটা আমাকে ওখান থেকে ব্রেক থ্রু করতে সাহায্য করে। এনিওয়ান ফ্রম বাংলাদেশ যার বই পড়ে আপনি ব্লু ইউর মাইন্ড? ব্লু মাই মাইন্ড ছোটবেলায় তো জাফর ইকবালের প্রতিটা বই পড়লেই ইট উড ব্লো মাই মাইন্ড, বিকজ তখন মানে সায়েন্স ফিকশন ওয়াজ আ থিং। আমি হুমায়ুন আহমেদ অনেক পরে পড়া শুরু করেছি, কারণ আমি আসলে খুব একটা বুঝতাম না তখন। হুমায়ুন আহমেদ মনে হয় 9-10-এ ওই সময়টা থেকে পড়া শুরু করেছি। আর শরৎচন্দ্রর আমার খুব ফেভারিট ছিল, এবং সাতকাহন উপন্যাসটা আমার খুব পুরোটা আমার মনে হয় প্রতিটা মেয়ের জন্য পড়া উচিত সাতকাহন, আমার কাছে মনে হয়। তারপর আমি প্রথম আলো পড়েছি, ওটা তো টাইম ট্রিলজি তার, সেই সময় পূর্ব পশ্চিম, প্রথম আলো। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাটা আমার ভালো লাগতো। আমি বঙ্কিম ট্রাই করেছি, আসলে খুব একটা বঙ্কিম ভালো লাগে। হোয়াট অ্যাবাউট মানিক বন্দ্যোপাধ্যায়? মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমি আসলে এটা একটা ইন্টারেস্টিং, বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রত্যেক বছর হচ্ছে ওদের একটা প্রতিযোগিতা হতো, বই পড়া কর্মসূচি। সেটার কারণে আমার অনেক বই পড়া হয়েছে, এবং এটার জন্য আমার মার কাছে আমি প্রচুর বকা খেয়েছি, প্রচুর বই ছিঁড়ে আমার মা ডাস্টবিনে ফেলে দিয়েছে। হ্যাঁ, আমি বিশ্ব সাহিত্য কেন্দ্র যে সবুজ কার্ডটা, আই গট ইট লাইক 3 টাইমস। কারণ ওটা হচ্ছে কি 16টার মধ্যে যদি আপনি কত 15টা না 14টা যদি রাইট অ্যান্সার করতে পারেন, তার মানে আই ওয়াজ লাইক অলওয়েজ ইনটু দ্যাট। এবং বছর শেষে পুরস্কার দিত, বছর শেষে পুরস্কার দিত, এবং ওটার সময় মানে ফিঙ্গার্স ক্রসে যে এতগুলো বই দিত যারা হচ্ছে লটারিতে। আমার যেটা ভাগ্য যে আমি প্রথমবার যখন অ্যাপ্লাই করি প্রথমবারই বই পাই। আমাকে বই দিয়েছিলেন মোহাম্মদ জাফর ইকবাল, আই ওয়াজ ইন ক্লাস 8, এবং সেটা আবার আমি আনিসুল হক উনাকে পেয়েছি। ওকে, সেটা আবার কয়েক সেকেন্ডের জন্য একটি বেসরকারি টেলিভিশনে দেখানো হয়। আচ্ছা, আই ওয়াজ লাইক, আমি যখন স্যারের হাত ধরলাম, মানে
আই কুডন্ট বিলিভ ইট যে স্যারের আচ্ছা তো স্যারকে ধরে আমি বললাম যে স্যার আমি তো পড়েছি হ্যাঁ তো কেমন লাগলো বললাম স্যার আমি তো অনেক কান্না করেছি শেষে বলছে তুমি আমাকে আগে বললে তাহলে আমি একটু কম লিখতাম তাহলে তুমি কম কান্না করতে এটা শুনে আমি হাসি মানে খুবই ইন্টারেস্টিং একটা মেমোরি ওইটা এই জন্য আমার অনেক ধরনের বই পড়া হয়েছে আসলে সেরকম ভাবে স্পেসিফিক কোনো রাইটার আমি বলবো না কারণ আমার মা আমাকে খুব একটা বই কিনে দিত না কারণ সারাক্ষণ আমি এগুলোই করতাম বাট কাইট রানার আলাদা কাইট রানার কাইন্ড অফ চেঞ্জ আপনার বেড়ে ওঠা যেহেতু কোয়ার্টার লাইফে বেশি তাই না মফস্বল এলাকায় বিভিন্ন ডিস্ট্রিক্টের তো এতদিন পরে এসে যখন কাছের মানুষ দূরে থুইয়াতে আপনি রাজশাহীর একটা মফস্বল এলাকায় আবার নিজেকে রিইনভেন্ট করছেন মানে ডাজ ইট টেক ইউ টু ইয়োর রুটস? ইট ডাজ অনেস্টলি আমি যখন হয় কি আমরা একটা লাইফে যখন খুব ইউজ টু হয়ে যাই না তখন টের পাই না যে হোয়াট ইউর মিসিং আউট যেমন আমি এখন প্রতিদিন ধরেন আমার আমি কাজ না হলে বাসায় আছি মানে আপনি তো চিন্তা করবেন না যে হ্যাঁ প্রতিদিন আপনার পাস্টে কি হয়েছিল বা কি আমি ওই সময় কীরকম ছিলাম বাট ওইটা তখনই নাড়া দেয় যখন আপনি ওই জায়গাটায় রিভিজিট করেন বা ওইটায় ব্যাক করেন সো এভরি টাইম আমি ঢাকার বাইরে শ্যুট করতে যাই আমার জাস্ট মনে হয় যে আমি কেন ঢাকায় কেন আমি এখানে মানে আমার ইফ আই হ্যাড আ চয়েস আই উড লিভ স্টিল ঢাকার বাইরে এবং এসে যদি কাজ করার সুযোগ থাকতো আই রিয়েলি উইশ আমার বেড়ে ওঠা বগুড়ায় আমার এখনো মনে হয় যে আমার যখন ক্যারিয়ার বা জব লাইফ শেষ হবে আমি বগুড়ায় যে কোনো একটা বাড়ি কিনে ওখানে একা একা থাকবো মানে আমারও এটাই ইচ্ছা যে মানে আমি শেষ বয়সে আই কান্ট পিকচার মাইসেলফ যে আমি ঢাকার মধ্যে এভাবে একটা বিল্ডিং এর মধ্যে বন্দি হয়ে পড়ে আছি এটা খুব একটা প্যাথেটিক। আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমার মাথায় আসলো কাছের মানুষ দূরে থুইয়া থিমটা যদি আমরা ধরি ইটস আ টেল অফ টু লাভার্স হু আর ইন আ লং ডিস্টেন্স রিলেশনশিপ তো আমরা জানি মানে কংগ্রেচুলেশনস টু ইউ লুক টু অ্যাডোরেবল আপনাদেরকে আমরা দেখে মানে আমরা সবসময় ভালো দোয়া করেছি এবং আমি জানি যে আপনার রিয়েল লাইফেও লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল আছে এবং তাও একটা দীর্ঘ সময় প্রায় 8.5 বছর যদি না 8.5 বছরের লং ডিস্টেন্স ছিল না লং ডিস্টেন্সটা 2.5 বছর 2.5 বছর আচ্ছা তারপরে অনেক তো এই শুটিং এর সময় কি লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল? আচ্ছা ওকে তো হাউ ডাজ ইট এফেক্ট যখন রিয়েল লাইফ থেকে যদি কোনো কিছু একটা ওই ক্যারেক্টার যদি আপনাকে প্লে করতে হয় এরকম ইট ওয়াজ মানে এই আমি তো এটা শুনেই রাজি হয়ে গেছি আমি যখন শুনেছি লং ডিস্টেন্স আমি ভাই আমি তো এটা করবই এইটা তো আমিই পারবো এটা আমি ছাড়া কি করবে তো শিহাব শাহিন তখন কি বললেন? শিহাব শাহিন তো মানে আই ওয়াজন্ট হিজ ফার্স্ট চয়েস ফর দ্য ক্যারেক্টার বাট যখন উনি আমাকে অ্যাপ্রোচ করলেন এবং আমি যখন আমার পার্সপেক্টিভটা ওনাকে বললাম ভাই আমার কিন্তু এরকম তো হি ওয়াজ লাইক গ্রেট এটাই তো চাচ্ছিলাম এবং স্ক্রিপ্টও আমার অনেক ইনপুট আছে কিন্তু আমি আমাকে ভাইয়া জিজ্ঞেস করেছে যে তুমি বলো তোমার এরকম কি কিছু মোমেন্ট আছে না যেগুলো হচ্ছে যে ফোনে কথা বলা তুমি কত দূরে বলতে ওই যে মানে ফোনে যে কথা বলতে বলতে ঘুমিয়ে যাওয়া এই ব্যাপারগুলো এগুলো আমি ওনার সাথে শেয়ার করেছি যে আমার সাথে এগুলো হয় সো এইগুলো কিন্তু স্ক্রিপ্টে এসছে সো whenever আমি আর আমার হাজবেন্ড দেখি আমরা বলি এই যে দেখো আমি বলেছি। তাহলে ভাইয়ার সাথে আপনার প্রথম পরিচয় কবে কোথায়? প্রথম পরিচয় তো 2014 সালে তখন কি আপনি আমি তখন ঢুকেছেন? না আমি তখন প্রথম ফটোশুটও করিনি আচ্ছা আই ওয়াজ স্টিল আ স্টুডেন্ট আমি কলেজে পড়তাম। আচ্ছা ফাইন আমরা জানতে পেরেছি যে যখন এটার শুটিং হচ্ছিল আপনি নাকি একদিন হুট করে গিয়ে বললেন যে ভাই আমাকে একদিন ছুটি দেওয়া যাবে তখন আপনি জিজ্ঞেস করলেন কেন আপনি বলেন কালকে আমার বিয়ে না বাট মানে আমার হচ্ছে যে শুটের মাঝখানে আসলে আমার বিয়ের ডেটটা খুব মানে খুবই সাডেনলি আমরা ফিক্স করেছি আমাদের আসলে এই সময় করার এবং আমার মজা লেগেছে যে আপনি কাউকেই জানাননি। না আমি কাউকে জানাইনি ইটস বিকজ আই ডিড নট জানি না আমার কিছু সুপারস্টিশন আছে আই ডোন্ট ওয়ান্ট টু জিংস ইট নজর লেগে যাওয়ার ব্যাপারটা আমি এটা এখনো বিশ্বাস করি এজন্য আমি এখনো অনেক বেশি প্রোটেক্টিভ অ্যাবাউট আমার মানে আমরা যখন আজকের সেলিব্রিটিদেরকে দেখি দে লাইক টু ফ্লন্ট देयर রিলেশনশিপ দে লাইক টু আই ডোন্ট ফ্লন্ট মাই ওয়েলথ আই ডোন্ট ফ্লন্ট মাই রিলেশনশিপ আই ডোন্ট ফ্লন্ট মাই হ্যাপিনেস বিকজ আই বিলিভ এগুলো যখনই আমি ফ্লন্ট করব ইটস গোনা বি টেকেন অ্যাওয়ে ফ্রম মি রাইট বাট ইন এ এইজ অফ সোশ্যাল মিডিয়া মানে এটা কতটা কঠিন যে এরকম লুকিয়ে রাখা বলতে আমি অ্যাক্টিভলি লুকিয়ে রাখি না কিন্তু আমার কিছু তো একটা স্ট্রাগল আছে দর্শকদের একটা থাকে যে আমি দেখতে চাই তার পার্সোনাল লাইফটা কেমন। হ্যাঁ আমি তো প্রায় ফেসবুকে পোস্ট করি তাসনিয়া ফারিন নিজের হাজবেন্ডকে যেভাবে লুকায় রাখে মানুষ তার বয়ফ্রেন্ডকে ওইভাবে লুকায় রাখে এগুলো পোস্ট আমি এটা তো আমার চয়েস অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা আমার চয়েস আর আমার পার্টনারের চয়েস আমরা জাস্ট
লো কি থাকতে পছন্দ করি, এবং এটা এখন না যে আমি জাস্ট বিকজ এখন আমি পাবলিক ফিগার দেখে আমি পোস্ট করছি না, আমি কখনোই ওরকমভাবে আসলে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি মানে আচ্ছা না যে নিজের ফ্যামিলি, আমি কিন্তু শুধু হাজব্যান্ড, আমার ফ্যামিলি, আমার কারো ফ্রেন্ড, কারো কিছুই আমি পোস্ট করি না। ইটস বিকজ আমি জানি না, আমার কাছে মনে হয় পার্সোনাল লাইফের জায়গায়, আর সোশ্যাল মিডিয়াটা আই ইউজ ইট ফর মাই ক্যারিয়ার, সো এটা একটা ডিফারেন্ট। তো এই যে এত বছরের প্রেম এবং এরপরে সেটা পরিণয় আসা এবং পরিণত হওয়া, হাউ ডাজ ইট ফিল যে একটা জিনিসকে এত সাধনার পরে যে এই যে নাও ওকে আই হ্যাভ গট হিম? I don't feel anything different. It's because আমার মনে হয় যে আমি জীবনে খুব একটা প্রেম করিনি, এটা আসলে আমার হি ইজ মাই সেকেন্ড রিলেশনশিপ এনিওয়ে, বিকজ অ্যান্ড প্রথমটা আমি আসলে এটার কিছু বুঝার আগেই মানে ইট ওয়াজ জাস্ট সবাই মানে ইনফ্যাচুয়েশন হয়তো বলতে পারি আমরা, মানে ওইটা আসলে হ্যাঁ আমি ওটা, বাট ওই সময় আমি আই ওয়াজ ভেরি, কিন্তু মানুষ কিন্তু নিজের ফার্স্ট লাভকে সবসময় একটা ইয়েতে রাখে। আই এম ভেরি গ্রেটফুল টু ইট, বিকজ আমার ফার্স্ট লাভ না হলে হয়তো আমি ওই সময় শিক্ষা থেকে আমি আমার সেকেন্ড লাভটা এত সাকসেসফুলি আমি হয়তো হতো না, এটা আমি বলতে পারি না, আসলে এভরিথিং ইজ ভেরি রিলেটিভ। বাট আমার কাছে কোনো ডিফারেন্ট কিছু মনে হয় না, ইজ বিকজ আমার মনে হয় যে মানে ওয়েন আই ফেল ইন লাভ উইথ হিম আই অলওয়েজ নিউ হি ইজ দ্য পার্সন ফর মি, অ্যান্ড আই স্টিল ফিল দ্য সেম ওয়ে। মানে ইভেন দো দের ইজ বিন 9 years, আমার এখনও মনে হয় যে মানে ডে ওয়ানে আমার যেটা ছিল ওর প্রতি মানে কোর ফিলিংসটা সেটা এখনও সেম, সেটা কোনো পরিবর্তন হয়নি, এবং আমাদের রিলেশনশিপের ডাইনামিকও সেম, মানে রিগার্ডলেস অফ আমাদের লাইফের অনেক চেঞ্জ, স্পেশালি আমার তো একটা ড্রাস্টিক চেঞ্জ হলো, বাট তারপরেও সব কিছু মিলে আমাদের রিলেশনশিপের ওই যে ইনোসেন্সটা ছিল ওই সময় সেটা এখনও আছে, which is very important. আপনি আমরা যখন আপনার ক্যারিয়ারের জায়গাটা দেখছিলাম, কিছু কিছু ডিরেক্টর আছে যাদের সাথে আপনি মাল্টিপল টাইমস কাজ করেছেন, যেমন শিহাব শাহিন, কমলা রঙের রোদ বলি বা কাছের মানুষ দূরে থেকে বলি, আবার কাজল আরিফিন অমি, তার সাথে আপনার কাজ মাল্টিপল টাইমস হয়েছে। তো যখন একজন ডিরেক্টরের সাথে মাল্টিপল টাইমস কাজ হয় কোনো একজন শিল্পীর, একটা কমফোর্টেবল জায়গা চলে আসে, বুঝতে পারেন যে আপনি বুঝতে পারেন শিহাব ভাই কী চাচ্ছে, শিহাব ভাই জানে যে ফারিন আমি এটা চাচ্ছি। তো যখন ওয়েন ইউ আর কমফোর্টেবল, ইজ ইট ডিফিকাল্ট টু সারপ্রাইজ এভরি টাইম ইচ আদার? ইট ইজ। এই জন্যই তো আমি বললাম যে শিহাব ভাই ওয়াজন্ট ভেরি কনফিডেন্ট ইন কাস্টিং মি ইন কাছের মানুষ দূরে থুইয়া, ইজ বিকজ ওনার কাছে মনে হয়েছে যে আই হ্যাভ দিস সেট প্যাটার্ন আর কি, যেটার মধ্যে আমি পড়ে যাব, অ্যান্ড হি ওয়াজন্ট ভেরি কনফিডেন্ট অ্যাবাউট মাই রোম্যান্টিক অ্যাক্টিং স্কিল, বিকজ ওনার কাছে মনে হয়েছে যে I can play powerful characters, I can play like vulnerable characters, but a girl in love is something he never saw on screen. So এটা একটা ওনার ডাউট ছিল, তো উনি আমাকে চ্যালেঞ্জটাও দিয়েছে, এবং আমরা যখন রিহার্সাল করি তখন যেটা হয়েছে যে আমার প্রথম ধরুন 5টা ডেলিভারি উনি ফেলে দিত, মানে আমি রিহার্সালের সময় আমি মানে বলছি ফাইন তোমার এটা আমি অনেক দেখছি, ট্রাই সামথিং এলস, ডিফারেন্ট কিছু বলো, ডিফারেন্টলি করো, তুমি ভুলে যাও তুমি আগে কি করছো, জাস্ট মনে রাখো যে দিস ইজ সামথিং ইউ হ্যাভ টু মানে সারপ্রাইজ দি অডিয়েন্স উইথ এজ ওয়েল। সো এই অ্যাজ আ ডিরেক্টর, যখন ডিরেক্টর আপনার মানে স্ট্রং হয়, হি ওয়ান্টেড আ নিউ ফারিন, নিউ ফারিন বলতে সামওয়ান যাকে আগে অডিয়েন্স দেখে নাই। সেম যদি আমি বলি মানে প্রত্যেকটা ডিরেক্টরের ক্ষেত্রে, অমি ভাইয়ের কথাও বলি বা মানে যাদের সাথে আমার কাজ হয়, সো এইটা একটা সুবিধা হচ্ছে যেহেতু ওনারা জানে আমার প্যাটার্নটা কী, ওই জন্য দে ক্যান টেল মি যে এইটা করবা না, এটা ছাড়া অন্য আমাকে একটা কিছু দাও। সো এই চ্যালেঞ্জটা যখন আমি পাই তখন ওইটা আমাকেও অনেক পুশ করতে সাহায্য করে যে আচ্ছা এখান থেকে বের হয়ে আমার অন্য কিছু একটা করতে হবে, বা ওকে ফাইন উনি এটা চাচ্ছে না, উনি এটা চাচ্ছে। কিন্তু কোনো ডিরেক্টর যখন সাইলেন্ট থাকে, কিছু বলে না, মানে আমি যেটাই করছি সেটাই অ্যাকসেপ্ট করে ফেলে, দ্যাট ইজ আ প্রবলেম। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে মানে এটাই হচ্ছে এখন রিয়ালিটি। সব ডিরেক্টররা ডিরেকশন দিতে মানে চায় না, নাকি ভয় পায় নাকি কি আমি জানি না, বাট বলতে চায় না। আপনার নির্দিষ্ট কোনো কাজ নিয়ে মানে আমরা কাজের নাম জানতে চাইছি না, বাট আপনার কোনো আক্ষেপ আছে কিনা যে এই কাজটা না করলেও পারতাম? হ্যাঁ আছে, সেরকম তো আছে, বাট অ্যাট দ্যাট মোমেন্ট আমার কাছে মনে হয়েছে হয়তো এটা করা উচিত। এটা হয় তো, বাট এমন হয় যে আপনি আগে থেকেই বুঝতে পারছেন যে আচ্ছা কাজটা সেই জায়গায় হয়তো যাবে না, বাট অনুরোধে ঢেকে গেলা যাকে বলে, সেটা হয়তো খুব একটা আমি করি না, কারণ আমার কাছে মনে হয় যে আমি ভেরি সেলফিশ অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি খুবই সেলফ মেড একটা পার্সন, আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমি লিটারালি আউট অফ নোওয়্যার আমি ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি। সো আছে না কারো রেফারেন্সও আসেনি, কোনো প্ল্যাটফর্ম থেকেও আসেনি, ইটস
ইটস জাস্ট আই অনলি হ্যাভ মাই সেলফ টু লুক আউট ফর। সো যেহেতু আমি শুধু আমার জন্যই, আমার ভালোটা আমারই দেখতে হবে। সো ক্যারিয়ারের শুরুতে আমি কনসিয়াসলি আই মেড সাম ডিসিশনস উইচ মে সিম লাইক ওকে ও এই ধরনের কাজ কেন করছে, বাট আই ডিড দ্যাট বিকজ ওই সময় আমার টার্গেট ছিল যে আই নিড টু মেক মাই সেলফ আ পপুলার ফেস। চ্যানেল খুললে যাতে আমার চেহারাটা মানুষ দেখতে পারে, মানুষের মনে আগে গাঁথতে হবে যে তাসনিয়া ফারিন নামে একজন ইন্ডাস্ট্রিতে আসছে। সো এইটার জন্য হ্যাঁ, আমি ডানে বামে আমি যে ধরনের কাজ পেয়েছি আমি করেছি, বিকজ ওই সময় আমার গোল ছিল ডিফারেন্ট। এখন আমার গোল হচ্ছে ওকে ফাইন, if I am kind of making myself a household name, what's the next step? Next step হচ্ছে এখন I get to choose. এখন আমার কাজ করতে হবে এমনভাবে যেগুলো আসলে মানুষ মনে রাখবে, লঞ্জিভিটি। সো এখন আমি কাজ করি লঞ্জিভিটির জন্য। এটা আপনাদের ফ্র্যাটার্নিটিতে এটা এস্টাবলিশ করা বা জানান দেয়া, এটা আসলে মানুষকে একসেপ্ট করানো যে না, আমি এটাতে আই হ্যাভ দ্য রাইট টু সে নো, নট অনলি ইন প্রফেশনাল লাইফ, ইন পার্সোনাল লাইফ অলসো। আই থিঙ্ক ইটস এ ভেরি গুড হ্যাবিট টু মাস্টার দ্য আর্ট অফ সেইং নো, যে না আমি এটা করবো না। এটা অনেকে আবার একটু ভাবতে পারে যে আচ্ছা অ্যারোগেন্ট, তো ভাবে মানে Then how do you deal with it? I don't deal with it. Okay. I don't deal with it. আমার মনে হয় যে যার আমাকে দরকার সে আমার কাছে আসবেই। আর সবসময় ধরেন আপনার সবার সাথে সিঙ্ক হবে না, স্বাভাবিক। এবং আপনি যেমন অ্যাজ আ ডিরেক্টর আপনার কাছে অনেক অপশান আছে, আমারও অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছেও অপশান আছে যে আমি কাজটা করব কি করব না। বাট অনেকে এটাকে পার্সোনালি নিয়ে নেয়, বাট এটা আমি বলবো পার্সোনালি নেওয়াটা উচিত না। একজন আর্টিস্টের অবশ্যই রাইট আছে যে আমি আমার কাছে কোন কাজটা ভালো কোন কাজটা ভালো না। অনেকে চার্জ করে, আপু কেন আপনার এই গল্পটা কেন ভালো লাগে নাই, মানে আমি আপনাকে অন্য গল্প দিই, মানে আপনার মেকিং আমার ভালো লাগে না, আমি আপনার সাথে কাজ করব না, মানে এটাকে যে বোঝানো ইটস ভেরি ডিফিকাল্ট, বাট আই হ্যাভ টু। বাট এটার জন্য মাঝে মাঝে ভিলেন হয়ে যেতে হয়। কিছু অনেকে আবার ভাবতে পারে যে আগে তো ঠিকই করতো, 2 বছর পরে কি এমন হলো যে হ্যাঁ এখন আর বেঁচে বেঁচে কাজ করে। বিকজ 2 বছরে তো আমার একটা জার্নি আছে না। সো 2 বছরে আমি একটা জার্নি পার করে আমার এখন একটা পার্সপেক্টিভ হয়েছে, বা আমি একটা অন্য জায়গায় এসেছি, বা আমার একটা লাইফের গোল ডিফারেন্ট হতে পারে, আমার ক্যারিয়ারের গোল ডিফারেন্ট হতে পারে। সেই গোলে যদি আপনার কাজটা আমার অ্যালাইন না হয়, দেন আই এম সো সরি, আমি এটা করতে পারবো না। স্পেশালি আমার মনে হয় বাংলা নাটকে লাস্ট 1-2 বছরে কোয়ালিটিটা এত ফল করেছে। আমি আসলে ঈদের সময় আগে একটা উৎসবের মতো ছিল যে এই নাটক দেখবো, আমি লিস্ট করে রাখতাম যে অমুক ডিরেক্টরের অমুক কাজ আসছে, অমুক অ্যাক্টরের অমুক কাজ আসছে। বাট লাস্ট 2 বছরে আমি দেখার মতো নাটক খুঁজে পাচ্ছি না। এটা কি বিকজ অফ দ্য ওটিটি ইমার্জেন্স? আপনি কি মনে করেন? কারণ আমাদের নাটকের আগে যারা মোস্ট ভ্যালুয়েবল ডিরেক্টরস ছিলেন, They have shifted to OTT. And also my work has also shifted with them. It also applies to the actors, all technicians. যেমন আমি যাদের সাথে নাটকে কাজ করতাম তাদের সাথে আমি কিন্তু এখন ওটিটিতে কাজ করছি। Fine. So and I am not complaining, it's because দেখেন নাটকে ধরেন ওই 2 দিনে আমরা যে কাজটা করতাম ওটা যেই কষ্ট করে যেই করে করতাম, তার থেকে দেখেন ওটিটিতে 15 দিনের 20 দিনের একটা সময় পাচ্ছি, আমরা সবাই ধরে ধরে কাজটা করার মানে সুযোগ পাচ্ছি, এবং সবাই আমরা এনজয়ও করি, কারণ পুরো প্রসেসটা তো ইটস লাইক একটা ফিল্মের মতো একটা। এবং অডিয়েন্স আবার সেটা পে করে দেখছে, সাবস্ক্রাইব করে দেখছে। এটা রিস্কও কিন্তু অনেক হাই, এমন না যে ইটস নট হাই, এটা লাইক হাই রিস্ক হাই রিওয়ার্ড আমি বলবো। সো যদি আপনার ওয়ার্ক করে এটা রিওয়ার্ডটা অনেক হাই, সেটাও আমি দেখেছি। আবার যদি ওয়ার্ক না করে ওইটাও দেখেছি যে তখন মনে হয় কি এত শ্রম দিয়ে কাজটা করলাম কেউ দেখলো না, ওই রিগ্রেটটাও থাকে। সো ইটস আ ভেরি ডাবল এডজড সোয়ার্ড। আর নাটকের ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে ভালো কাজ হচ্ছে, অনেক নতুন ডিরেক্টর অ্যাক্টর অ্যাক্ট্রেস কাজ করছে, বাট যেটা আমি এখন রিয়েলাইজ করলাম যে বেশিরভাগ ক্ষেত্রে আই মাইট বি রং, বাট একটু রিপ্যাকেজিং হচ্ছে মনে হয়। মানে আগে যারা ধরেন অপূর্ব ভাইয়া, নিশু ভাই, মোশারফ ভাইয়া, ওনারা যে কাজগুলো করেছিল সেটাকে নতুন মুখ বা নতুন ডিরেক্টররা রিব্র্যান্ডিং করে সেটাকে আমার মনে হয় একটা ফেস্টিভ্যালে যদি 600টা নাটক বের হয়, মানে হাউ আর ইউ গোইং টু, হাউ অরিজিনাল ক্যান ইউ বি? একটা ওয়ার্ল্ডে আপনি জাস্ট শেক্সপিয়ার, মানে যদি আপনি ভাগ করেন শেক্সপিয়ার ট্র্যাজেডি, তারপরে আপনি ধরতে পারেন মানে just there can be like only a few type of works that can happen. এর বাইরে গিয়ে আপনি করতে পারবেন না। রোমান্টিক আপনি কি করবেন? আপনার প্রথমে প্রেম বা প্রথমে পরে যে বিচ্ছেদ বা মিল, এর বাইরে তো হবে না। স্টোরির স্ট্রাকচারে পড়ছিলাম যে 7 ধরনের স্টোরি বাইরে নাকি আর স্টোরি করাই সম্ভব না, মানে পৃথিবীর প্রতিটা গল্পকে নাকি ওই 7 ধরনের ক্যাটাগরিতে ফেলা যায়। দেখেন তো সেখানে আমরা কিভাবে করব? সুরের ক্ষেত্রে সারেগামা পাধা নি, এর বাইরে আপনি শর্ট পাবেন খুঁজে, আপনার আবার সেই সাথেই আসতে হবে।
সো গল্পের ক্ষেত্রেও তাই, মানুষের ক্ষেত্রেও তাই। সো এই একই দেখুন, এই যে আমি বললাম, এই জন্য কি হয়েছে, মানুষগুলো চেঞ্জ হয়েছে, অ্যাক্টররা চেঞ্জ হয়েছে, ওই আগের গল্পই ডিফারেন্ট প্রেজেন্টেশন, আর মানুষ তো ওয়াও আচ্ছা ঠিক আছে এটা তো আগে দেখি নাই, বা ও ওয়াও ওদের কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে, এইভাবে এখন। তবু নতুনদের মাঝে আপনার কোনো পার্সোনাল ফেভারিট যারা কাজ করছে এখন? অনেকেই, সবাই আমার মনে হয় চেষ্টা করছে যার যার জায়গা থেকে ভালো কাজ করার। সো যেমন আমারও কাজ হয়েছে, যেমন প্রীতম ভাইয়া, জাহিদ প্রীতম, উনি তো খুব ভালো কাজ করার চেষ্টা করছে। তারপর অ্যাক্টরসদের মধ্যে অ্যাক্টর অ্যাক্ট্রেস, এই যে এখন যারা কাজ করছে সবাই তো মোটামুটি ভালো কাজ করছে। আপু ডিপ্লোম্যাটিক আছে নেম বলতে আসলে আমি ওইভাবে কিন্তু কারো কাজ দেখা হয়নি দেখে আমি বলতে চাচ্ছি না। আমার পার্সোনাল ফেভারিট আপনার কাজ হচ্ছে এখানেই শেষ নয়, মিজানুর রহমান আরিয়ান। আন্ডাররেটেড। এই যে বললাম যে এটা খুব মনটা খারাপ হয় যখন ধরেন এই কাজটা উই গেভ আওয়ার হার্ট অ্যান্ড সোল, আমি আরিয়ান ভাইয়া, তৌসিফ ভাইয়া। ইনফ্যাক্ট নাটকটা শেষ হওয়ার পর 2 দিন আমি জাস্ট ওই চিন্তার মধ্যেই ছিলাম, বা দ্যাট ওয়াজ কাইন্ড অফ, মানে ওই এক্সপিরিয়েন্সটা এত সুন্দর। বাট তারপর যখন নাটকটা হয় এবং ভিউয়ারশিপ ইজ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যারা দেখেছে তাদের নাটকটা খুব ভালো লেগেছে এবং সবাই খুব পজিটিভ রিভিউ দিয়েছে এবং ইট ওয়াজ ভেরি অ্যাপ্রিসিয়েটেড। বাট অ্যাট দ্য সেম টাইম ইউ রিয়েলি উইশ যে আরও মানুষ দেখতো কাজটা। কেন এত কম মানুষ দেখলো? আমি একটা ফালতু দেখা গেল করে ফেললাম একটা কাজ, ওইটার অনেক ভিউ, মানে ওইটা না স্যাটিসফ্যাকশনের জায়গাটা তখন আর পাওয়া যায় না। বাট এটাই কি একজন আর্টিস্টের স্যাটিসফ্যাকশনের জায়গা, যে আসলে আমাকে কতজন দেখলো, নাকি কাজটা করে আসলে নিজের যে স্যাটিসফ্যাকশন? সেটা তো অবশ্যই আছে, কিন্তু আপনি সবসময় চাবেন যে আপনি যার জন্য কাজটা করছেন তারা যাতে দেখে। যত বেশি মানুষ দেখবে আমি অবশ্যই তত বেশি খুশি আমার তো হবেই। আপনি একটু আগে বলছিলেন যে ক্যারিয়ার শুরুর দিকে আপনার স্ট্র্যাটেজি ছিল যে নিজেকে একটু হাউসহোল্ড নেম করা, তখন পরিচিতি করানো। তো তার মানে কি এভাবে করতে গেলে শুরুতে নিশ্চয়ই আর্টের সাথে কম্প্রোমাইজেশন চলে আসে? কম্প্রোমাইজেশন বলতে তারপরও আই ট্রাই টু ক্রিয়েট আ ব্যালেন্স। আমি দেখা গেল স্ক্রিপ্টের জায়গা থেকে হয়তো খুব একটা স্ট্রং স্ক্রিপ্ট পাইনি, এবং আমার ইমার্জেন্সির সময়টা আমার মনে আছে 2019 সালে। তখন কিন্তু অলরেডি মানে নাটকে ইন্ডাস্ট্রিতে অলরেডি দের ওয়ার সো মেনি লিডিং পিপল, এবং সেখানে পেনেট্রেট করাটা ইট ওয়াজ ভেরি হার্ড ফর মি, ইটস নট ইজি। আর আমার অনেক, আই ডোন্ট ওয়ান্ট সে ইট, বাট অনেক বাধা কিন্তু আমার এসছে, যাতে মানে আমি অ্যাজ আ লিড কাজ করতে না পারি। সেটা অনেক জায়গা থেকে অনেক প্রেশারও এসছে, বিকজ নো ওয়ান ওয়ান্টস টু অ্যাকসেপ্ট আ নিউ ফেস। এবং যেটা হয়েছে যে এখন যেমন কি যে তটিনী, সাদিয়া, নিহা, দের ইজ লাইক আ ব্যাচ অফ পিপল দ্যাটস কামিং ইন। আই ডিড নট ফাইন্ড দ্যাট এনভায়রনমেন্ট। আমার জন্য সেইখানে নিজের জায়গাটা ক্রিয়েট করে ঢোকা ইট ওয়াজ অ্যান ইজি। সো যেটার জন্য হয়েছে যে হ্যাঁ, স্ক্রিপ্টের ব্যাপারে যদি কম্প্রোমাইজ হয় বা ডিরেক্টরের জায়গা থেকে আমি স্ট্রং ডিরেক্টর পাচ্ছি না, বাট আমার অ্যাক্টিংয়ের জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করেছি যাতে সামথিং ডিফারেন্ট একটা মানুষ দেখতে পারে, বা আমার মধ্যে এমন কোনো একটা কিছু যেটা আমার মনে হবে যে ওকে ফাইন, শি ইজ নট অল্টারনেটিভ টু দিজ অপশনস, শি ইজ আ নিউ অপশন, উই ক্যান থিঙ্ক অ্যাবাউট হার। সো আমি ওই পার্সপেক্টিভে আসলে কাজ করার চেষ্টা করেছি। আপনি যখন প্রথম শুরু করলেন, ইফ উই আর নট রং, আপনি সাফাত মনসুর রানার কাজ দিয়ে শুরু করলেন নাটকে? হ্যাঁ, নাটকে করেছিলাম আমরা ফিরবো কবে, বাট ওটা করার পরে আমি আবার নাটক করিনি 2 বছর। আচ্ছা, ওইটাতে সুযোগ পাওয়ার গল্পটা যদি একটু বলতে, রানা ভাইয়ের সাথে পরিচয়। ও মাই গড, ওইটা তো আসলে আমাকে জোর করে আমাকে নাটকে কাস্টিং করা হয়েছে, আমি নাটক করতেই চাইনি। ইটস বিকজ আমি একটা টিভিসি করেছিলাম, ওখানে হচ্ছে হৃদয় ভাইয়া ছিল আমার, টিভিসিটার নাম মনে নেই, যাই হোক হৃদয় ভাই ছিল রানা ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। হৃদয় জুলফিকার? হ্যাঁ, হৃদয় জুলফিকার। এটা কোন টিভিসিটা? ওই যে খান ভালো জিনিস, আমার ঠিক মনে নাই যে কোন টিভিসিতে উনি ওখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা কাস্টিং ডিরেক্টর ছিলেন। তো ওখান থেকে উনি আমাকে মার্ক করেছিলেন, আচ্ছা ফাইন। উনি আবার রানা ভাইয়েরও কাস্টিং এর কাজ করতেন। সো ওইভাবে উনি আমাকে এরকম আমরা ফিরবো কবে নাটকে এরকম বললো, এরকম ভালো একটা কাস্ট এরকম। আমি আসলে ভাইয়া আমি নাটক পারবো না করতে, আমার মানে ইচ্ছাও নাই তখন আমি, কারণ তখন আমি অলরেডি মানে একটা ফিল্ম নিয়ে ব্যস্ত। টিভিসিতে তাহলে কিভাবে গিয়েছিলেন, যে যদি মনে হয় যে আচ্ছা নাটকে যাব না? টিভিসিতেও তো আমার মা জোর করে আমাকে হচ্ছে অডিশন দিতে নিয়ে যেত। আন্টির ইচ্ছে ছিল? আমার মাই আসলে জোর করে করে প্রথমে নিয়ে যেত। তারপর যখন আমি দেখলাম আচ্ছা ভালোই তো একটা পকেট মানি পাচ্ছি, মাসে হচ্ছে এতগুলো টাকা আমার কাছে আসতেছে, ফাইন ওকে, তাহলে তো
ভালোই করি এইভাবে আসলে করা আমার খুব যে মানে অ্যাক্টিং করার ইচ্ছা ছিল সেই জায়গা থেকে যে অ্যাক্টিং এ আসা সেটা কিন্তু একদম আপনার মায়ের অভিনয়ের ইচ্ছাটা নিজেরটা মনে বেশি ছিল? আমার মা মানে মনে হতো যে আমি অ্যাক্টিং করলে আমি ভালো করব, কারণ আমি ছোটবেলায় হচ্ছে যে অনেক কালচারাল প্রোগ্রাম করতাম, একক অভিনয়, এগুলো তো অনেক প্রাইজ টাইজ পেয়েছিলাম। সো সেই জায়গা থেকে আমার মার মনে হয় সেটাও কি নিজের ইচ্ছা না, ওটাও আন্টি? না, আমি একক অভিনয়ে যেমন না বলেই আমি নাম দিয়ে দিয়েছিলাম। আমার স্কুলে ফার্স্ট প্রাইজ পেয়ে আমি এসে আমার মাকে সারপ্রাইজ করেছিলাম, কবিতা আবৃত্তির সময়ও তাই। গানটার সময়, গানের ক্ষেত্রে আমার মা আমাকে অনেক পুশ করেছে এবং আমার মার ইচ্ছা ছিল আসলে আমি যাতে সঙ্গীত শিল্পী হই। ইভেন কথাও বলেছিল কিছু জায়গায়, বাংলাদেশ বেতারে আমাকে অডিশনের জন্য আমার ইয়েও করে নিয়ে আসছিল, বাট আমি তারপর আর যাই নাই। তো এইরকম আমার অনেক আমার মা পুশ করেছে। আপনার মা আপনাকে যেভাবে পুশ করেছে বললেন, এটা শুনে আমার দাঙ্গল সিনেমার আমির খানের কথা মনে পড়ে গেছে। সে এটা দুই মেয়েকে যেভাবে পুশ করে বাট আমি আসলে আই হেটেড দ্যাট সামটাইমস। আমি কেন এগুলো করে কি লাভ হবে, আমাকে কেন বলতে? আপনার বাবা কি বলতেন সেই ক্ষেত্রে, তিনি কি চাইতেন? আমার বাবার হচ্ছে এগুলো নিয়ে কোনো কিছুই ছিল না। আমার বাবা হচ্ছে আমার মা যেটা বলবে সেটা ওইটা নিয়ে আসলে আমার বাবার ঘরে শান্তি থাকলেই হলো। আমার বাবা হচ্ছে যে মেয়ে ভালো পড়াশোনা করুক, মেয়ে বিসিএস দিবে, মেয়ে হচ্ছে আমার মতো এরকম চাকরি করবে, এটাই ছিল। আপনার ইচ্ছা কি ছিল বিসিএস দেওয়ার? না, একদমই না। আমার কি ইচ্ছা ছিল আমি জানি না। আমার এক এক সময় একটা ইচ্ছা ছিল, ছোটবেলায় ছিল পাইলট হব, তারপর ইচ্ছা ছিল আচ্ছা ফাইন এন্টারপ্রেনার, মাঝখানে ইচ্ছা ছিল কি বলবো কেমিস্ট, কি কেমিস্ট না সায়েন্টিস্ট হব, অনেক অনেক ইচ্ছা। যাই হোক, আমার আসলে সেরকম ভাবে বিফোর আই কেম ইন অ্যাক্টিং আমার মনে হয় যে আই ওয়াজন্ট শিওর, বাট আমি মনে হয় এখানে যখন কাজ শুরু করলাম আমার দিস ইজ দ্য প্লেস ফর মি। এই ফিল্ডটা আমি অন্য কোনো কিছু চিন্তা করে আগে কখনো পাইনি। সো দেন আই রিয়েলাইজ যে আচ্ছা না, এটাই আসলে আমার প্যাশন। সো আমরা ফিরবো কবের প্রথম দিন শুটের অভিজ্ঞতাটা জানতে চাই। খুবই বাজে। ইনফ্যাক্ট আমার প্রথম দিনের শর্ট সব ফেলে দিছিল, ওটা রাখে না। ইট ওয়াজ সো ব্যাড। রানা ভাই ঝাড়ি দেন। হি ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড উইথ মি। হি ওয়াজ লাইক এই সিম্পল জিনিসটা এটা পারতেছো না। বাট আমি তো ওই ফর্মেটেই ইউজ টু না। আমি সারা জীবন করছি টিভিসি, সেখানে হচ্ছে 2 সেকেন্ডে আমাকে বলে দিছে যে এরকম করে করবা, এরকম করবা, শেষ। আই নিউ যে ফিক্সড এরকম টাইমের মধ্যে এরকম এতগুলো ডায়লগ, এর মধ্যে আমার কো আর্টিস্ট হচ্ছে ফার্স্ট সিনের ফার্স্ট শটে আমি যখন দাঁড়ালাম হাসান ইমাম এবং দিলারা জামান। আমি মানে জাস্ট এই নার্ভাসনেসের চোটে আমি কিছুই করতে পারলাম না। আমি জাস্ট সব ভুলে টুলে জাস্ট স্টিফ হয়ে মানে ডায়লগ দিচ্ছিলাম এরকম। পরে মানে হি ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টেড উইথ মি। তারপর আমি আমার মাও ছিল সাথে, আম্মুকে বললাম যে কেন আসলাম, এই যে দেখো আমার জন্য শুটিংয়ের এত ডিলে হচ্ছে। ওই সকালবেলা একটা কুরপাড়ে সিন করার জন্য মনে হয় 2 ঘন্টা ওরা মানে আমার জন্য টাইম ওয়েস্ট করলো। তারপরে ওই সিনটাও রাখলো না। পরের দিন আমি আবার আই গট ব্যাক অন মাই ফুট। আমার জিদ চাপলো যে না, কেন পারবো না, করতেই হবে। আর রানা ভাইয়ের তো আসলে স্ক্রিপ্ট ছিল না, উনি ডায়লগ বলতো। আর হচ্ছে আমি আবার এটাতে তখন একদমই ইউজ টু না, আমি একদম নতুন। তো তারপর সেকেন্ড দিন আমি আবার একদম মানে বাউন্স ব্যাক করলাম অ্যান্ড দেন দে রিলি অ্যাপ্রিসিয়েটেড ইট। এবং প্রথম নাটকের পরেই আসলে মানুষ অনেক নোটিস করলো। আমি আপনাকে নোটিস করেছি এক্স বয়ফ্রেন্ড নাটক। হ্যাঁ, ওইটা তো অবশ্যই, দ্যাট ইজ মাই টার্নিং পয়েন্ট। বাট এর আগে মানে ওটার পরে আসলে মাঝখানে আমি কাজও করি না। এর মধ্যে আমি একটা সিনেমাও করলাম তখন। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট। এবং আমি ভেবেছিলাম যে এদিকেই আসলে ক্যারিয়ার প্ল্যান করব, মানে সিনেমা। আপনার ফার্স্ট ওয়েব সিরিজে কাজ যেটা লেডিজ অ্যান্ড জেন্টলম্যান খুব বহুল প্রশংসিত, এখানে সুযোগ পাওয়ার গল্পটা জানতে চাই। এখানে সুযোগ পাওয়ার আসলে গল্পটা আমার একদিন হঠাৎ করেই ফোন এসে মানে আই ওয়াজ হ্যাভিং ডিনার। তো তখন আমাকে এরকম করে পলাশ ভাই, মানে পলাশ নাজিম হচ্ছে ওনাদের এডি, আমাকে ফোন করে বলে কি ফারিন তোমার এরকম তুমি কি চাইলে ওয়েট বাড়াইতে পারো এরকম এরকম এরকম। পরে মানে সরর ভাইরা আসলে ভেবেছিল, মানে তিশাপও আগেই আমার নাম সাজেস্ট করেছিল, বাট সরর ভাইরা একটা কনসার্ন ছিল যে আই লুক টু ইয়াং। মানে আমাকে ওই ক্যারেক্টারে শি ওয়াজ লাইক 28-29 এইজের, আর আই ওয়াজ লাইক 23 মনে হয় তখন। সো এই জন্য মানে আমাকে কি ওরকম লাগবে কি না, সো এই কনসার্নের কারণে ওরা আসলে আমাকে প্রথমেই অপশান থেকে বাদ দেয়। বাট তারপরে অনেকের সাথে ওরা কথা বলে, বাট সামহাও দে কুডন্ট ফাইন্ড দ্য রাইট কাস্ট। তো আমাকে পরে একদিন সৌরভ ভাই ওনাদের বাসায় ডাকে। এর মধ্যে কিন্তু 3 মাস চলে গেছে আমাকে যখন পলাশ ভাই ফোন দিচ্ছে। আমার সাবকনশিয়াস মাইন্ডে ছিল এই ব্যাপারটা, ওয়েট বাড়াইতে হবে না। আমি এর মধ্যে বাড়াইও ফেলছি মোটামুটি, আমি জানিও না, কিন্তু আমার সাথে কথা হয় না, আমি কিছু বলেও নাই যে কাস্টিংটা কে বা আমি করবো কিনা। আমার সাথে
প্রাইমারি কথাও হয় নাই, বাট আমি সাবকনশিয়াস মাইন্ডে কেন জানি আই হ্যাড আ গাট ফিলিং, কেন জানি আমার সবসময় এটা হয়, আমার গাট ফিলিং খুব স্ট্রং। সো তারপর আমি যখন দেখা করতে গেলাম, এর আগে হচ্ছে আমি একটা টিভিসি করেছিলাম, তো ওই সময় একদম টিংটিঙা বলতে কি অনেক টিংটিঙা ছিল। তো তারপরে বললো বাহ তোমাকে তো এখন আগের থেকে অনেক ম্যাচিওর লাগতেছে। তো আমার সাথে গল্প করলো, তখন ওনারা আমার বাবার সম্পর্কে জানতে চাইলো, তারপর আমার বাবার সাথে রিলেশনশিপ কেমন, তো এরকম আর কি। মানে আমাকে সাবিলার কথা কিছু ডিরেক্টলি বলে নাই, বাট রিলেটেড অনেক কিছু জানতে চাইলো, অনেক কোয়েশ্চেন, আমরা অনেকক্ষণ অনেকক্ষণ কথা বললাম। হি ওয়াজ ট্রাইং টু গেট টু নো মি, যে অ্যাজ আ পার্সন আমি কেমন, আমার আপব্রিঙ্গিং কেমন, সব কিছু। তো তারপরে আমাকে কদিন পর আবার ডাকলো অফিসে, তারপর বললো যে সেদিন আমি শাড়ি পরে গেলাম একদম। আমি তার আগে আমি সাবিলা সম্পর্কে একটু শুনলাম, সো আই এম লাইক ওকে ফাইন, দিস ইজ হাউ আই এম সিইং সাবিলা। সো আমাকে নেক্সট দিন যখন ডাকলো, আমি আমার মতো করে একটা সাবিলাকে যেভাবে দেখি সেভাবে আমি গেলাম। সো দে ওয়ার ভেরি ইমপ্রেসড বাই দ্যাট। অ্যান্ড দেন তারপর হচ্ছে আমরা 2-1 সিন রিহার্স করলাম, তখন আমি মোটামুটি দেখলাম যে না, ফারুকি ভাই ইজ বিং ভেরি পজিটিভ, বাট তারপরও হি হ্যাড 2 other options in his mind. সো তারপর উনি আবার ডেলিবারেট করে টোরে, অ্যান্ড দেন ফাইনালি হি লেট মি নো, আচ্ছা ফাইন উই আর গোয়িং উইথ ইউ। সো আমি বলবো এটাতে সবচেয়ে বড় পুশটা ছিল তিশা আপুর। এবং রিলিজ হওয়ার পরে খুবই একটা ন্যারেটিভ তৈরি হয়, মানে অনেকেই বলতে থাকে যে আচ্ছা নুসরাত ইমরোজ তিশার ইয়াং বয়সে মনে হয় এরকমই দেখতে ছিল, অনেকেই বলে। এবং এটা আপু আমি সত্যি বলছি, এটা আপনার অন্য কাজ দেখে আমি কখনো ফিল করিনি, কিন্তু এই কাজটা দেখলে কেন জানি মনে হয় আচ্ছা ফারুকি ভাই মনে হয় আপনার তিশা আপুর কথা চিন্তা করে আপনাকে নিয়েছে। না, তিশা আপুর কথা চিন্তা করলে তো তিশা আপুকেই নিত, বাট সামহাউ ওর মনে হয় যে মেকিং ওয়াইজ সব কিছুতে ফারুকি ভাইয়ের মেকিংয়ে তো তিশা আপুকে অনেক দেখা গেছে, তো সেই জায়গা থেকে হয়তো ওটা মিল হতে পারে। তার মধ্যে আমি সব তিশা আপুর শাড়ি পরা, তিশা আপুর সব কিছু পরা, সো এটা তো অবভিয়াস, বাট আই ট্রাই টু ডু ইট লাইক ইন মাই ওন ওয়ে। আর আমার সাথে তিশা আপু মানে কে কম্পেয়ার করা, এটাও তো ইটস মাই অনার, বিকজ শি ইজ সাচ এ গ্রেট অ্যাক্টর। বাট অ্যাট দ্য সেম টাইম আমি আসলে কারো ফুটস্টেপ ফলো করতে চাইনি। আমি এবং ফারুকি ভাই আমরা সবসময় ডিসকাশনের মধ্যেই থাকতাম যে আমরা কীভাবে সাবিলাকে দেখতে চাই, অ্যান্ড আমি এভরিথিং আই ডিড আই রিয়েলি ফেল্ট ইট। So I tried to go with a very authentic feeling into it. মুস্তাফা ফারুকের কিছু distinctive ব্যাপার as a director যদি বলতেন, যেটা Oh, he's a wonderful director. I always wanted to work with him. তো ওই জায়গা থেকে মানে it was আমার কাছে ড্রিম প্রজেক্ট ছিল। তো ওই লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আমার কাছে আসার পরে আমি সব কিছু বাদ দিয়ে, নাওয়া খাওয়া বাদ দিয়ে আসলে আমি এটার মধ্যেই লেগেছিলাম। এবং ইভেন সিরিজ শেষ হওয়ার পরও I should say it or not, I had to kind of go through a therapy as well, because it really affected me, that character. আমাকে অনেক বেশি এফেক্ট করে ফেলেছিল, বিকজ আমি নিজেকে আসলে সাবিলার জায়গায় অনেক বেশি ভাবা শুরু করেছিলাম, and I start thinking of me as a victim. So it was a very dark time, but then again ওইটাই সাবিলার জার্নিটা সবসময় আমার সাথে থাকবে। It's such a isn't it scary journey? মানে এরকম ডার্ক টোন ক্যারেক্টার্স, মানে আপনার টোন ক্যারেক্টার ডার্ক টোন ওয়ার্কসে থাকলে অনেকেই চলে যায়, যে একটা জোনে চলে যায়। হ্যাঁ, যেমন আমি যদি বলি ওয়াকিন ফিনিক্সের কথা বলি, বা অনেকের কথাই বলি, হিটলেজারের কথা বলতে পারি, হিটলেজারের কথা বলতে পারি। সো ইটস ভেরি স্ক্যারি। এই জন্য আমি বলবো যে ইটস আ ভেরি পজিটিভ, মানে আমার কাছে মনে হয় যে প্রতিটা অ্যাক্টরের মানে যদি মনে হয় আমি অনেক বেশি ইনভেস্টেড হয়ে গেছি, এখান থেকে বের হয়ে আসাটা খুব ইম্পর্ট্যান্ট, বিকজ ওই ব্যাগেজগুলো যখন আপনি নিজে ক্যারি করা শুরু করবেন না, তখন ইট গেটস ভেরি ডিফিকাল্ট ইন ইউর পার্সোনাল লাইফ। সো আমি যেমন আই টুক হেল্প ফ্রম আ থেরাপিস্ট, অ্যান্ড আই হ্যাভ নো শেম ইন সেইং দ্যাট, বিকজ আমার ওই সময় দরকার ছিল, বিকজ আই নিডেড টু কাম আউট অফ দ্যাট। আপনার আশেপাশের কোনো মানুষ কি বুঝতে পারছিলেন যে আপনি ওই জোনে আছেন? কেউ আপনাকে বলেছেন যে ফারিন ইউ আর নট না অ্যাক্টিং লাইক ফারিন? না, সেটা না, কারণ আমি আমার ভেতরে কি হয় আমি কখনো কাউকে আসলে বুঝতে দিব না। আমি যতই আমার ভিতর দিয়ে ঝড় বাজে, আমি সবসময় আই এম গোনা বি স্মাইলিং এন্ড আইল জাস্ট অলওয়েজ পুট আপ আ হ্যাপি ফেস। কামিং টু ফারুকি ভাই, মানে ফারুকি ভাই আমি বলবো যে ইট ওয়াজ সাচ অ্যান অ্যামেজিং কোলাবোরেশন, এবং উনি এত বড় মাপের ডিরেক্টর হওয়া সত্ত্বেও কিন্তু অল দ্য টাইম উই হ্যাড কনভারসেশন, এবং প্রতিটা জিনিস আমার পার্সপেক্টিভটা আমি খুবই স্বতঃস্ফূর্তভাবে ওনার সামনে তুলে ধরতে পেরেছি, বলতে পেরেছি। ইনফ্যাক্ট দের ইজ আ মনোলগ দ্যাট হ্যাপেন্স বাবার সাথে। হ্যাঁ, দ্য লাস্ট সিন, ও মাই গড, ভুলে যাওয়াটা একটা ওষুধের মতো। আসলে পার্শালি আই রোট দ্যাট মনোলগ, সো বিকজ আই ওয়াজ সো ইনভেস্টেড, অ্যান্ড দেন ওয়েন আই রোট ইট অ্যান্ড আই সেন্ট হিম, হি ওয়াজ ভেরি ইমপ্রেসড অ্যান্ড হি ইজ লাইক উই আর গোনা ইউজ দিস। সো এক্স্যাক্টলি, সো আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ অ্যামেজিং অ্যাজ আ ক্রিয়েটিভ পার্সন। আমার অনেক
মানে ইনভেস্টেড ছিলাম আমি, এবং অনেক সিনে অনেক কিছুতে। তো আমার তো মনে হচ্ছে তাসনিয়া ফারিন কুড বি আ ভেরি গুড রাইটার অলসো। I don't know, but I have plans in future, maybe. I do have stories, এবং আমি ছদ্মনামে লিখেছিও স্টোরিজ, এবং সেই স্টোরিজে কাজও হয়েছে, বাট ছদ্মনাম কেন ব্যবহার করলেন? আই জাস্ট ডোন্ট নো। আমি জাস্ট চেয়েছি মানুষকে আমার গল্পটাকে অ্যাপ্রিসিয়েট করুক, নট আমার নাম আছে যে কোনো দেখে। একটা কি বলা যাবে এখন তো যেহেতু প্রচার হয়ে গেছে, তো আমার ছদ্মনামটা জেনে যাবে, এটা বলবো না। এটা তো বলবো না, বাট মানে আমি জাস্ট দেখতে চেয়েছি যে উইদাউট মাই নেম হাউ পিপল টেক ইট। ডার্ক টোন থেকে একটু লাইটার টোনে আসি। নেটওয়ার্কের বাইরে করতে কেমন মজা পেয়েছেন? ও ইট ওয়াজ সো গুড। আমার মনে হয় যে নেটওয়ার্কের বাইরে হচ্ছে ওয়ান অফ মাই আর্লি ডেজ অফ ওটিটি। তখনও ওটিটির কাজ ওভাবে শুরু হয়নি। পুরোটাই আসলে পুরো একটা ফান প্রজেক্ট ছিল, প্লাস আরিয়ান ভাইদের অনেক কষ্ট করতে চাই। আমি বলবো যে আরিয়ান ভাইয়া পুট হিজ হার্ট অ্যান্ড সোল ইনটু ইট, মানে পুরো টিমটা। কারণ তখন ওটিটি শুরুর দিকে কাজ, চোরকি শুরুর দিকে কাজ, ওরকমভাবে কিন্তু বাজেট পাইনি, প্লাস নিজের পকেটের টাকা খরচ করে আমি জানি আরিয়ান ভাইয়া এখানে এই প্রজেক্টে ইনভেস্ট করেছে। প্লাস আমার কথা তো বাদ দিলাম, আমি তো মনে করেন যে আই ওয়াজ আ ভেরি স্মল পার্ট অফ ইট, বাট রূপকথার জগতে গানটা যেভাবে ছড়িয়েছে, মানে মানুষের মুখে মুখে, আমার মনে হয় যে নেটওয়ার্কের বাইরের কথা শুনলে আপনার ওই রেড ড্রেসটার কথা মনে হয় মানুষের। এবং ওই রেড ড্রেসের কথা কত মানুষ যে আমাকে ইনবক্স করে জিজ্ঞেস করছে আমি কোথায় পাওয়া যায়। হ্যাঁ, বাট চারটা ছেলে আর আরিয়ান ভাইয়া ওরা যে কষ্টটা করলো, এবং স্পেশালি ওই যে ডুবার যে সিনটা, মানে আমি ওখানে ছিলাম না, বাট আমি শুনেছি পরে যে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এবং এই কষ্টটা আসলে সফল তখনই হয় যখন কাজটা অ্যাপ্রিসিয়েট হয়। আচ্ছা, এই ধরনের যখন একটা স্ক্রিপ্ট আসে যেখানে এতজন আর্টিস্ট জড়িত, মানে মাল্টিকাস্ট আমি যদি বলি, কোথাও কি একটা আসে যে একটু ইনসিকিউরিটি, যে আমাকে কি একটু এই যে কম দিয়ে দিল? আমি কিন্তু অনেক মাল্টিকাস্টের কাজ করেছি, বিকজ আমার কাছে মনে হয় যে আমি বিগার পার্সপেক্টিভটা বেশি দেখি, যে আচ্ছা ফাইন, আমি এই কাজটার মেরিটটা কতটুকু, আমার কাজের জায়গা কি আছে কিনা, আমার কাজের জায়গা যতটুকুই থাকুক সেটা যদি আমি বের করে নিয়ে আসতে পারি, এবং কাজটার মেরিট যদি ভালো হয়, এটা মানুষের কাছে পৌঁছায়, আলটিমেটলি ইট উইল বেনিফিট মি এভরি টাইম ইট ডিড। ক্যারেক্টারের ডিউরেশনের চেয়ে আপনার কাছে ক্যারেক্টারের ডেপথটা বা ক্যারেক্টারের ইম্পর্টেন্সটা কতটুকু, এটা বেশি। তাহলে মাল্টি স্টারার হচ্ছে না কেন আগের মতো? এটাই আই ডোন্ট নো, বাট ইনফ্যাক্ট মাল্টিস্টারারটা তো আমি এনজয় করি, বিকজ তখন হয় কি একটা কম্পিটিশন থাকে সবার মধ্যে, একটা ফ্রেন্ডশিপ থাকে, যে আচ্ছা সবাইকে একটা কোলাবোরেট করার একটা প্রসেস, বা ওকে ফাইন ও এরকম করছে, আমারও আর একটু ভালো করতে হবে। আই থিংক ইটস ভেরি গুড ফর দ্য ইন্ডাস্ট্রি অলসো। মানুষ যখন একসাথে এতগুলো ফেসেস দেখছে, আই থিংক দে আর মোর ইনভেস্টেড টু, অডিয়েন্স অনেক এনজয় করে। হ্যাঁ, ইনফ্যাক্ট নেটওয়ার্কের বাইরে দেখেন, এটা কিন্তু মোটামুটি তখন সবাই নতুন কাস্ট, সো এই নতুন একটা এনসাম্বল অফ কাস্ট নিয়ে একটা সাকসেসফুল প্রজেক্ট ডেলিভার করা, আমি বলবো এটা পুরোটাই আরিয়ান ভাইয়ের কৃতিত্ব, বিকজ আমাদের তখন ক্রিডেন্সিয়াল কিন্তু সেরকমভাবে কারোরই দাঁড়ায়নি। তো সেই দেখেন ওই সময় যারা নেটওয়ার্কের বাইরেতে ছিল, তারা কিন্তু এখন প্রত্যেকে খুবই প্লেস, সো ওইটাই যে দ্যাট স্পেস, ওই বিলিভের জায়গাটা, এটাই করা ইম্পর্টেন্ট। এবং মাল্টিস্টারার মানে যে হ্যাঁ অনেক বাজেট দিয়ে অনেক বড় বড় স্টার আপনার নিতে হবে, সেটা কিন্তু না। আপনি নতুন কিছু কাস্ট নিয়ে আপনি যদি একটা প্রপার গল্প, একটা প্রপার মানুষের কাছে পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু আপনার ইন্ডাস্ট্রিও অনেক বেশি আরও সামনে সম্ভাবনাময়ী অনেক আর্টিস্ট পেয়ে যায়। এবং আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, আমি ভাইয়ের সাথেও অনেক ডিসকাশন করেছি, যে নেটওয়ার্কের বাইরে এমন একটা কাজ যেটা আমরা বিগ স্ক্রিন সিনেমা হলে দেখতে অনেক মজা পাবো, ইভেন টু সাম এক্সটেন্ট কাছের মানুষ দূরে থুইয়া। এটা আসলে কাছের মানুষ দূরে থুইয়া ওয়াজ, এটা আমার কাছে শেষের ওই ক্লাইম্যাক্স সিন আই ক্যান্ট গেট আউট অফ ইট। শিহাব ভাই আমাকে ধরে মারবে, বাট হি অ্যাকচুয়ালি প্রপোজড কাছের মানুষ দূরে থুইয়া যাতে বিগ স্ক্রিনে হয়, এবং চরকি থেকে এই জিনিসটা চেয়েছিল, বাট আই টোল্ড যে না, ও মাই গড, আমি বলেছি না, বিকজ আমার লজিকটা ছিল, অ্যাট দি এন্ড অফ দ্য ডে উই ডিড দ্যাট ফর ওটিটি, সো ইটস নট আ গুড প্র্যাকটিস যে ওটিটির জন্য একটা কাজ বানানোর পরে সেটা সিনেমা লজিক্যাল। আপনার কাছে মনে হয় না যে বিগ স্ক্রিনের জন্য মানে ইউ লুক গ্রেট অন স্ক্রিন, অ্যান্ড কমার্শিয়ালি ভায়াবল যে কাজগুলো, সেগুলো যদি বিগ স্ক্রিনে আসে আমাদের ইন্ডাস্ট্রিটা বুস্ট হবে। বাট আমার কাছে মনে হয় যে এই প্ল্যানিংটা শুরু থেকে হওয়া উচিত। আমি যদি জানি যে আচ্ছা ফাইন কাছের মানুষ দূরে থুই আমি বিগ স্ক্রিনে দিব, তাহলে আমার ডে ওয়ান থেকে আই শুড নো যে এটা বিগ স্ক্রিনে না। ওয়াই আই ওয়াজ টেলিং দ্যাট, কারণ আপনার ফার্স্ট ফিল্ম বাংলাদেশে যেটা রিলিজ হচ্ছে ফাতিমা, এবং কলকাতায় আপনি একটা ফিল্ম করেছেন, সেটাও কিছুটা অফ ট্র্যাক ধরনের। তো আপনার মনে হয় না যে, আপনার কি মনে হয় যে আপনি কি কমার্শিয়ালি ভায়াবল যে প্রজেক্টসগুলো বিগ স্ক্রিনের জন্য, সেখানে আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা? আমি অবশ্যই কমার্শিয়ালি ভায়াবল প্রজেক্টই করতে চাই। আর ফাতিমার কথা যদি আমি বলি, এটা আমার ফার্স্ট ফিল্ম, আই শট দিস ইন 2016, যদিও দেখে মনে হচ্ছে না। ইভেন একটা টিজার রিলিজ পেয়েছে গতকালকে,
মেজরিটি অফ দ্য শট কিন্তু 2016 সালের শটটা ওখানে ইউজ হয়েছে। বাট আমি আমার কমেন্টটা দেখলাম নো ওয়ান সেড এনিথিং, আই ওয়াজ ভেরি শকড। আমরাও বুঝতে পারিনি যে কেউ বুঝলো না, এটা কেউ বললো না যে আমাকে দেখতে ডিফারেন্ট, বা আমার মানে আছে না যে এইটা আসলে প্রথমে দাহকাল নামে একটা ফিল্ম হওয়ার কথা ছিল। সো বেসিক্যালি ফাতিমা ইজ লাইক 2 films that I've shot, যেটা এখন মার্চ করে একটা ফিল্ম হয়ে গেছে। দাহকালে আমার পুরো কাজটাই ডান ছিল আমার পোর্শনের। সো মোটামুটি একটা ফিল্ম আমি শ্যুট করা 2016-তে। তারপরে তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হাবিজাবির কারণে পরে ফিল্মটা বন্ধ হয়ে গেল, দাহকাল ফিল্মটাই আর হলো না। অ্যান্ড দেন ইন দ্য মিন টাইম আসলে ফাতিমা ওয়াজ পসিবল ইজ বিকজ আই বিকেম পপুলার। ওকে। তারপরে ধ্রুব ভাইয়া মাথায় আসলো ওকে উই ক্যান অ্যাকচুয়ালি ইউজ দ্যাট to finish the film. এখন যেটা দাঁড়িয়েছে ওখানে কিন্তু আই ওয়াজ নট ইভেন দ্য লিড অর সামথিং। দাহকালে আই ওয়াজ লাইক there were 4 leads, so I was one of the leads, but ওখানে অনেকগুলো স্টোরি ছিল। বেসিক্যালি দাহকালে মেইন লিড ছিল একটা বাচ্চা ছেলে। আচ্ছা। তো এটা কেন পসিবল না এখন 2023 এসে শুট করা, সেটা কারণ হচ্ছে ওই বাচ্চা ছেলেটা অনেক বড় হয়ে গেছে। সো এটা কোনোভাবেই আর পসিবল না। তাসনিয়া ফারিনকে আগের মতোই লাগছে দেখতে। বাট তাসনিয়া ফারিন হচ্ছে উই ক্যান অ্যাকচুয়ালি শিফট দ্য স্টোরি অ্যান্ড মেক ইট অ্যাবাউট হার লাইফ। সো সেটাই করেছে। বাট আই এম সো গ্ল্যাড যে আচ্ছা ফাইন অ্যাটলিস্ট এই আইডিয়াটার কারণে আসলে ফিল্মটা হওয়াটা সম্ভব হয়েছে। সো যেটা হচ্ছে 2023-এ এসে 2020 সাল থেকে আমার সাথে কথা হচ্ছিল, বাট দেন আগেন ধ্রুব ভাইয়ের ব্যাড লাক প্যান্ডেমিকের কারণে আবার সব কিছু আটকে গেল। সো ফাইনালি 2023 সালে এসে আমরা পুরো একটা ফিল্ম শ্যুট করলাম। সো ইটস বেসিক্যালি ফিল্মটাও একটা ফিল্ম উইদিন ফিল্ম, বাট একই টাইম লাইনের। আমার সবচেয়ে বড় ভয় ছিল যে ভাইয়া 2016 সালে আমি যেরকম দেখতেছিলাম এখন 2023-এ এসে আপনি শ্যুট করতেছেন, আপনার মনে হয় এটা কোনো কিছু মিলবে? পরে ওদের কাছে সব প্রপস, সব কস্টিউম সব কিছু ছিল। আমি যখন গেলাম কস্টিউম ট্রায়াল দিতে, এক্স্যাক্টলি ওই সেম ড্রেসগুলোই আমি পরলাম। ইনফ্যাক্ট আমার আরো ওই সময় থেকে আরো মানে লুজ হচ্ছে ড্রেসগুলো। আপনি তো সেটাই, এটাই আমার অবাক লাগছে আর কি। এখনো বিশ্বাস হচ্ছে না যে 16, কারণ আমি মানে দেখাইতে পারবো যে কোনটা, আমি বলবো না, এটা আসলে কুইজ আপনাদের জন্য, কোনটা বলেন 16 সালের ফারিন আর কোনটা হচ্ছে 23-এর ফারিন। কুইজে জিতলে প্রাইজ কি? কিছুই না। ওকে, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনি আফজাল হোসেনের সাথে কাজ করেছেন, আবার আমরা এখনকার যদি বলি প্রীতম ভাইয়ের সাথে কাজ করেছেন। সো ওয়ার্কিং উইথ দ্য অ্যাক্টরস ফ্রম প্রি ইন্টারনেট এরা and working with the actors of post-internet era, what's the difference? আপনি কি দেখেন? There comes my upbringing again, because আমি যেহেতু অনেক এক্সেন্ট্রিক একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসা, আমার প্রচুর মানুষের সাথে ওঠা বসা, আমি না খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারি। মানে সেটা যেই ক্লাসের মানুষ হোক, যেই ওয়ার্কস অফ লাইফের মানুষ হোক, যেই বয়সের মানুষই হোক না কেন, আমার মানে যেই মানুষটাকে আমার ইম্পর্টেন্স দেওয়া দরকার তাকে আমি সেই ততটুকু ইম্পর্টেন্স দেওয়ারই চেষ্টা করি। এবং আমি যদি আফজাল হোসেনের কথা বলি, আই সি হিম অ্যাজ দিস মেন্টর। আমার ওনাকে দেখলে মনে হয় যে হি ইজ আ জলজান্ত, মানে আমাদের বাংলা সিনেমা বলে বাংলা নাটক বা যেটার পুরো হিস্ট্রিটা উনি একা একটা হিউম্যান ফর্মে ক্যারি করছে। সো এনসাইক্লোপিডিয়া বলা যায়। সো এটাই কিন্তু আমার কাছে মনে হয়, এবং আমি ব্লেসড যে আমি ওনার মতো একটা আর্টিস্টের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, কারণ প্রতিটা কনভারসেশন আমাকে একটা নতুন হরাইজন দিচ্ছে, প্রতিটা কনভারসেশন আমার একটা নলেজ দিচ্ছে, এবং ওনার সাথে কথা বলা মানেই আমার জন্য একটা ব্লেসিং। ওয়ান থিং দ্যাট ইউ হ্যাভ লার্ন ফ্রম হিম, ওয়ান পার্টিকুলার থিং। ও যেমন উনি কিন্তু ছবি আঁকতে খুব পছন্দ করে। সো আমি দেখতাম শুটিংয়ের ফাঁকে ফাঁকে উনি পিন্টারেস্টে বসে বসে হচ্ছে ছবি হচ্ছে এরকম লাইক সিলেক্ট করছে। আমার ওনার সাথে এটা আমি জিজ্ঞেস করতাম যে আচ্ছা আমি আবার আর্ট এগুলো খুব একটা বুঝি না, মানে অ্যাজ আ পেইন্টিং। তো উনি আমাকে প্রতিটা জিনিসের এরকম করে জিজ্ঞেস করলে ব্যাখ্যা দিত। তো ওই ব্যাখ্যাগুলো শুনে তখন আমার কাছে খুব মনে হতো যে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি যেখানে একটা দেখছি যে আচ্ছা ফাইন, এটা একটা কি বলবো, একটা অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, বাট উনি যখন আমাকে ওই জিনিসটার মিনিংটা বুঝিয়ে দিচ্ছে তখন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ফাইন, ইট ইজ নাও মিনিং সামথিং টু মি অ্যাজ ওয়েল। এই যে ওনার এই নলেজ যে উনি আমার সাথে শেয়ার করছে, এইটাই আমার কাছে অনেক বড়। আই সি আ ব্ল্যাঙ্ক ক্যানভাস অ্যান্ড ওয়েন ইউ ডিসক্রাইবিং মি যে আচ্ছা এটার মিনিংটা এটা হতে পারে, তখন থেকে কিন্তু আমি যখন ওই ব্ল্যাঙ্ক ক্যানভাসটা আমার সামনে আবার আসবে তখন কিন্তু আমার মিনিংটা ওটা হয়ে যাচ্ছে। সো হি ইজ পাসিং ডাউন হিজ নলেজ অন মি।
সো এই জন্য আমার মানে ভেটারান অ্যাক্টরদের সাথে কাজ করতে। আপু আপনার সাথে তাহসান ভাইয়াকেও খুব মানায় এবং প্রীতম ভাইয়াকেও খুব মানায়, তো যারা সিঙ্গার্স তাদের সাথে আপনাকে বেশি মানায়। Oh my God! অ্যান্ড আপনি নিজেও সিঙ্গার। এবং লেটেস্ট যে গানটা ইত্যাদিতে যেটা এসেছে, মানে আই থিঙ্ক ইটস গেটিং শাওয়ার্ড বাই লাভ। ইনফ্যাক্ট এটা খুবই মানে আমরা ভেবেছিলাম না যে গানটা একটা লেভেলে যাবে, বাট এইটা যে উইদাউট, এটা কিন্তু পুরোপুরি অর্গানিকভাবে উইদাউট এনি মিউজিক ভিডিও নাথিং, এটা যে এত মানুষের কাছে এভাবে পৌঁছাবে। ইজ দেয়ার এনি সিক্রেট যে সিঙ্গারদের সাথে তো সবসময় ভালো ইয়াটা হয়? আমি তো এটাভাবে ভাবি নাই। আচ্ছা না, আমার অ্যাক্টরদের সাথেও ভালো কেমিস্ট্রি আছে, অবশ্যই আছে, বাট কমলা রঙের রোদ যদি যেটাই বলি, জানি না, আপনি মাঝে একটা টিভি শো করেছেন তাহসান ভাইয়ের সাথে ইউটিউব, এবং এই যে গানটা আপনি বললেন মিউজিক ভিডিও নেই, কিন্তু আপনাদের মাঝে যে জেলিং, যে কেমিস্ট্রি, যে পারফরমেন্সটা, আমার মনে হয় গানের চেয়ে বেশি মানুষ ওটা বেশি এনজয় করছে। সিনেমার কথা যদি বলি, আমাদের এখানে সিনেমার জায়গাটা বেশ রিস্কি বলা যায়, বেশ রিস্কি, এবং সেখানে অনেক সময় দিতে হয়। দেখা যাচ্ছে যে এক মাসে যতগুলো নাটকের শুটিং হয়ে যায়, সেখানে হয়তো একটা সিনেমার পেছনে অনেক সময়, তারপর আবার সেটা চলবে কি চলবে না, ওয়ার্ক করবে কি না। তো এই যে জায়গাটা, এইটার জন্যই কি মানে সিনেমাতে যাওয়ার আগে এতবার ভাবা, বা একটু সেফলি গেলে যে ঠিক আছে এটা করলাম, এটা কারণ একটা দ্বিধা, কারণ বড় বাজেটে গেলে তখন রিস্কও বেশি, অনেক কিছু, মানে এটাই সিনেমার জন্য না আপনার অনেক কিছু ধরেন স্যাক্রিফাইস বলতে ইন আ ওয়ে কম্প্রোমাইজ করতে হবে আপনার। একে তো আমাদের এখনও ওই পর্যায়ে পৌঁছায় নাই আমরা যে একটা সিনেমা করলাম সারা বছর ওই রেমুনারেশনের ওই টাকা দিয়ে আমি চলবো, এটা কিন্তু এখনও হয় না। সো সেই জায়গা থেকে আমি যদি এতগুলো কাজ ছেড়ে দেই, সেই জায়গায় আমি এই সিনেমাটাকে যদি প্রায়োরিটি দিই, সেটা সেরকম সিনেমাই হতে হবে। এবং আপনি যত যাই বলেন, একটা সিনেমা অবশ্যই আমার যদি ব্যবসা করতে না পারে, ওই সিনেমা আমি মানে করে হোয়াটস দ্য পয়েন্ট, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে প্রযোজকদের কাছে যদি সেই লগ্নি টাকাটা ফেরতই না আসে, তাহলে ওরা আবার লগ্নি করবে কিভাবে? ট্রাস্টটা চলে যাবে। পার্সোনাল স্পেস থেকে দেখলে এই যে বড় পর্দায় নিজেকে দেখা, একটা লার্জার দেন লাইফ ক্যানভাসে, ইফ আই এম নট রং, বাবা সামওয়ানস ফলোইং মি একটা প্রিমিয়ার হয়েছে। আর কোনো কাজের কি প্রিমিয়ার হয়েছিল? মানে আমার তো আরো এক পৃথিবী, তো আমার কলকাতাতে, তো ওটা তো খুব মানে 3-4 বার নিজেই গিয়ে দেখলাম। তো এটার একটা ফিলিং তো অবশ্যই, মানুষের রেসপন্স কেমন ওই টাইমে, মানে ওইটাই তো মানে লাইভ অডিয়েন্স রিয়াকশন, এইটা একটা মানে খুবই লোভনীয় জিনিস, এটা আমি বলবো। বিকজ থিয়েটারেও কিন্তু এই কারণেই মানুষ দেখেন, থিয়েটারে এখন মানুষ অনেক স্ট্রাগল করছে খুব একটা, কিন্তু ওরকমভাবে বাজে, বাট তারপরেও যারা প্যাশনেট অ্যাবাউট থিয়েটার, তারা কেন? ইটস বিকজ অফ দিস লাইভ রিয়াকশন দে গেট ফ্রম পিপল। সো সেম আমার ক্ষেত্রে আমি বলবো যে সিনেমার একটা এই জিনিসটার জন্যই সিনেমা বারবার করতে ইচ্ছা করে, ইটস বিকজ ওই যে মানুষের সাথে সাথে ইন্টারাক্ট করা, যে যখন হাসা তখন হাসছে, কাঁদছে, মানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এই সিনটা দেখে ও এরকমভাবে রিয়্যাক্ট করছে। ইনফ্যাক্ট অসময়ের আমাদের প্রিমিয়ার হলো, ও মাই গড, দ্য অডিয়েন্স রিয়াকশন ইন দ্য হল ওয়াজ মানে আনরিয়েল। সো এবং সেগুলো কোনো ইন্ডিভিজুয়াল এক্সপেরিয়েন্স না, একদম সব মিলে কম্বাইন। যে এবং এটার পরে যখন মানে বের হয়ে আসা, ওই সময় যে ফিলিংটা নিয়ে আমরা বের হয়ে আসি, এই ফিলিংটার জন্য বারবার সিনেমা করা যায়। বাট ওই ফিলিংটা যদি আপনি ক্রিয়েট করতে না পারেন বড় পর্দায়, তাহলে তো এটা একটা অসুবিধা। তাহলে মানে আপনার কোনো পার্সোনাল কোনো টার্গেট আছে যে আমি এই সালের মাঝে নিজেকে দেখতে চাই? আসলে আমার কোনো ওরকম টার্গেট না, আমি চাইলে তো আমি মানে আমার তো ইচ্ছা আছে যে আমি যদি কালকেই পারি কালকেই একটা। এখন কি তাহলে ওটিটিতে ফোকাস করতে যাচ্ছেন? বাট আমি তো আমার মনের মতো ফিল্ম পাচ্ছি না, এটা হচ্ছে একটা অসুবিধা। আমি যে ধরনের ফিল্ম করতে চাচ্ছি, যে ধরনের ডিরেক্টরদের সাথে কাজ করতে চাচ্ছি, যেইভাবে আমি চাচ্ছি ক্যারেক্টার, সেরকম না হলে তো আমি আসলে করব না। খুব কমন একটা কোশ্চেন করতে চাই যে কলকাতায় কাজের যে ধরনটা, দেশের কাজের ধরন, আপনি তো ওখানে সিনেমা করেছেন, কৌশিক গাঙ্গুলি, তো ওদের ওয়ার্কিং প্যাটার্নটা কেমন? ওয়ার্কিং প্যাটার্ন বলতে আমি তো একটাই কাজ করেছি, আমি সেরকমভাবে বলতে পারবো না অ্যাজ এন ইন্ডাস্ট্রি হোল এক্সপিরিয়েন্সটা। আর আমার শুটিংটা পুরোটাই হয়েছে লন্ডনে। আচ্ছা। তো আমার জীবনের প্রথমবার ইভেন এশিয়ার বাইরে কোথাও যাওয়াও মানে লন্ডনে যাওয়া, সব কিছু প্লাস মানে একা একা, এইটা আমি বলবো যে আমাকে এত একটা মানে উইদিন ওই একটা ফিল্ম আমাকে অনেক বেশি ম্যাচিওর করে দিয়েছে, কাজের জায়গা থেকে বলি বা পার্সোনালি বলি, যে আমি যে নিজে আসলে যেতে পারবো, ওইভাবে কাজ শেষ করে প্রপারলি আসতে পারবো, এটাই আমার কখনো নিজের উপর আগে ভরসা ছিল না। অ্যান্ড দেন অবভিয়াসলি অতনু ঘোষের মতো ডিরেক্টর, কৌশিক গাঙ্গুলি, ওনাদের মতো অ্যাক্টরদের সাথে কাজ করতে পারাটাও আমার কাছে একটা ব্লেসিং। একটা
একটা জিনিস আমি বলবো যে ডিফারেন্ট কলকাতার আর ঢাকার এর মধ্যে, সেটা হচ্ছে যে ওই স্পেসটা একটু বেটার পাওয়া যায়। মানে অ্যাজ অ্যান অ্যাক্টর আমার শুধু অ্যাক্টিং ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আসলে কনসার্ন থাকার দরকারই নাই। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওরা খুবই ওদের নিজেদের কাজ সম্পর্কে জানে। আমার যখন আউটডোর শ্যুট হচ্ছে, আমাকে একটা ক্যারাভ্যান বাস দিয়ে দিচ্ছে, এখানে আমার নিজের স্পেস, তো সেখানে আমি রিহার্স করছি, আমি আমার স্পেসে আছি। হয় না ওখানে লাইট হচ্ছে কি হচ্ছে, আমি যে প্রথমে ডামি দিয়ে করে আসলাম, প্রপার সব কিছু যখন ডান, পুরো জোন সাইলেন্ট জোন কন্ট্রোল করে তারপরে আমাকে সেটে নিয়ে যাওয়া হচ্ছে। আর রেসপেক্টের জায়গাটাও আমি বলবো অনেক বেশি সেখানে, বিকজ ওখানে ক্রাফটম্যানশিপটাকে অনেক রেসপেক্ট করে। বাংলাদেশি আর্টিস্টদের প্রতি ওদের মানে দৃষ্টিভঙ্গিটা কেমন? বাংলাদেশি আর্টিস্টদের প্রতি দৃষ্টিভঙ্গি বলতে আমাকে আসলে কোনো আলাদাভাবে বাংলাদেশি আর্টিস্ট এটা ফিলই করতে দেয় না। So good to hear. Even from the journalists or the critics. They were very accepting, এবং এখনও আসলে জার্নালিস্টরা ওখানে আর্টিস্টদেরকে অনেক বেশি সম্মান করে। এবং আমি বলবো যে আই ওয়াজ অলওয়েজ ওয়েলকাম। আমি এই যে সেই দিনও যখন ফিল্ম ফেয়ারে গেলাম, প্রত্যেকটা কংগ্রাচুলেশনস অন দ্যাট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তো প্রত্যেকের সাথে কথা বলে মানে ইটস আ ভেরি পজিটিভ এনার্জি, ভেরি পজিটিভ ভাইব। সো আমার কাছে যখন কলকাতায় কাজ করতে যাই, আমার কাছে খুব ডিফারেন্ট, অনেক বেশি কিছু ডিফারেন্ট মনে হয় না। দ্য বেস্ট অ্যাডভাইস দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম এনি অফ ইউর কো-অ্যাক্টর অর কো-অ্যাক্ট্রেস? ডোন্ট ট্রাই টু অ্যাক্ট। হু টোল্ড ইউ দ্যাট? এটা অনেকেই বলেছে আমাকে, আসলে একজনের নাম স্পেসিফাই করতে পারবো না, বাট এটাই সবচেয়ে কঠিন কাজ, ট্রাইং নট টু অ্যাক্ট ইন ফ্রন্ট অফ দ্য স্ক্রিন। বিকজ আপনার যখন সামনে ক্যামেরা থাকে, আপনার লাইট টাইট, আপনি বুঝতেছেন আপনি শুটিংয়ে আছেন, ওই সময় মোমেন্টটাকে ফিল করাটা মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট ওই মোমেন্টটা ফিল করাটাই আসলে অ্যাক্টিং। এবং প্রতিটা আর্টিস্ট কিন্তু জানে ওর বেস্ট শটটা দেওয়ার পর ও কিন্তু বুঝতে পারে ভেতর থেকে একটা দের ইজ আ ফিলিং যে ও ফাইন, আই নো এই শটটা আমার ভালো হয়েছে। আপনার কিন্তু, আমি যেমন আমার মনিটর দেখার দরকার হয় না বোঝার জন্য যে এই সিনটা আমি ভালো অ্যাক্টিং করেছি, কারণ ভিতর থেকে একটা ফিলিং আসে। সেক্ষেত্রে আপনার পার্টিকুলার কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে আপনার প্রিপারেশনটা কেমন হয়? মানে কোনো ফিল্ম দেখলাম বা ওই রিলেটেড কোনো বই পড়লাম, যেমন কারাগারে আপনি সাইন ল্যাঙ্গুয়েজটা আমরা ইট ওয়াজ গ্রেট। মানে আমরা কারাগারের একটা সেশনেও গিয়েছিলাম, সেখানেও যেভাবে আপনি আপনার ইনসাইড স্টোরিজগুলো বলছিলেন, মানে ইট ওয়াজ গ্রেট। মানে কেউ যদি দেখে এবং বলে যে আচ্ছা এই মেয়েটা সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছে, কেউ মনে হয় না কেউ বলবে, মনে হয় আগে থেকেই পারে। হ্যাঁ, বিকজ আমি আসলে যেহেতু আমি ওখানে সাইন ল্যাঙ্গুয়েজ, আমার বাবা মা দুজনে বধির, এবং আমি সাইন ল্যাঙ্গুয়েজ আমার মার সাথে কথা বলি, এটা যদি আমার ফ্লুয়েন্ট না হয়, ইটস সাচ আ বিগেস্ট মানে ড্রব্যাক। এইটা পুরো মানে এই জিনিসটা একটা ফ্লো আমার পুরো ক্যারেক্টারটাকে ডিমিনিশ করে দিতে পারে। আবার এমন হয় না যে ধরেন আমরা জেনারেল পিপল কিন্তু আসলে কোন সাইন ল্যাঙ্গুয়েজের অর্থ কি এটা জানে না, তো আপনি যদি ওখানে কোনো ভুল করেও ফেলেন আমরা হয়তো ওভারলুক করে যাব না, বাট দেন যারা প্রফেশনাল তারা তো ঠিকই বুঝতে পারবে। সো এই জন্য আমি এবং চঞ্চল ভাই আমরা দুজনেই কিন্তু একজন প্রফেশনাল সাইন ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের কাছ থেকে দিনের পর দিন কিন্তু আমরা এটা শিখেছি। এবং আমার মনে আছে আমি মানে ঘুমাতে যাব, আমি ABCD মানে ঘুমের মধ্যেও আমি এই করছি। আচ্ছা, এই ধরনের ক্যারেক্টার যখন আসে, যখন আপনার অ্যাক্টিংটা যখন অনেক বেশি ভিজিবল, যে আপনি আঙ্গুল দিয়ে এরকম করছেন এরকম করছেন, আপনার কি কখনো মনে হয় কি না যে এইটাতে, এটা অবশ্যই এখানে সময় দিতেই হবে আপনার, ইউ হ্যাভ টু, কারণ না হলে তো বোঝা যাবে না, এটাতে অনেক বেশি এফোর্ট দিতে গিয়ে এক্সপ্রেশনে যে ন্যাচারালিটি ওই জায়গায় আপনি একটু কম হয়ে যাচ্ছে, আপনি সারাক্ষণ কনসার্নড? না, এই জন্যই কনসার্ন যাতে না থাকতে হয়, এই জন্যই তো আমার শেখাটা। আমি যত বেশি প্র্যাকটিস করবো, এটাকে আমি যত বেশি আমার সাবকনশিয়াস মাইন্ডে নিয়ে যাব, তত তো আমার এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। ইটস লাইক হাউ ইউ রাইড আ বাইসাইকেল। আপনি যখন বাইসাইকেল চালানো শিখছেন, ইউ আর ভেরি কনসার্ন যে আচ্ছা ঠিক আছে আমি এটাকে এভাবে সোজা রাখতে হবে। ওয়ান্স ইউ লার্ন ইট, আপনার কিন্তু তখন আর চিন্তা করতে হচ্ছে না যে আপনার হাতের হ্যান্ডেলটা সোজা কিনা, আপনার চাকাটা সোজা আছে কিনা, তখন কিন্তু আপনি অন্যান্য দিকে আপনার কনসেন্ট্রেশনটা নিয়ে যেতে পারছেন। সো অ্যাক্টিং ইজ অলসো দ্যাট, এনি কাইন্ড অফ এক্সটার্নাল স্কিল, এইটা আপনি যদি আপনার ক্যারেক্টারের ক্ষেত্রে লাগে, যত বেশি আপনি আগে ওটাকে প্র্যাকটিস করে ওটাকে পলিশ করবেন, তত বেশি আপনার অ্যাক্টিংয়ের ক্ষেত্রে, অ্যাক্টিং ছাড়া এগুলো নিয়ে আর কনসার্ন হইতে হবে না। বাট অনেক সময় হয় না যে মানে টু মাচ প্র্যাকটিস স্পন্টেনিয়াস ব্যাপারটা নিয়ে না, এটা কি হয়? সেটা যদি আপনি অ্যাক্টিংটা প্র্যাকটিস করেন, বা ইটস আ স্কিল। সো স্কিলটাকে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন এবং আপনি যত বেশি এটাকে ফ্লারিশ করবেন, ইট বিকামস আ পার্ট অফ ইউ, তখন এটা ন্যাচারালি চলে আসে, ইট বিকামস এন ইনহিবিটেন্ট জিনিস আপনার জন্য। আপনি দুই ইন্ডাস্ট্রির পরিবেশ নিয়ে কথা বলছিলেন, ওখানে আপনি একটা ক্যারাভ্যান পেলেন এরকম, যেটা আমাদের এখানে
স্বপ্নেও হয়তো ভাবা যায় না। তো সেটা হবে এইখানে একসময়। হ্যাঁ আশা করি হবে, উই হোপ ফর দ্যাট। এবং আপনি যখন এখানে শ্যুট করেন, বিশেষ করে আপনি আপনার ক্যারেক্টারে ঢোকার চেষ্টা করছেন, কেউ একজন হয়তো বলো এই লাইট লাগাও, এই পানি নিয়ে আসো, এই যে এই ব্যাপার স্যাপারগুলো হচ্ছে, তো প্রথম তো নিশ্চয়ই অনেক সমস্যা হয়েছে, বাট এখনও এটা পুরোপুরি যে গেছে সেটা না। তো হাউ ডু ইউ ডিল উইথ দ্যাট নাও? ইট ইজ ভেরি ডিফিকাল্ট। ফার্স্ট অফ অল আমি যদি বলি যে যদি নাটকের শুটিংয়ের কথা বলি, কোনো বাজে এক্সপিরিয়েন্স যদি নির্দিষ্ট বলতেন। বাজে তো অনেক এক্সপিরিয়েন্সই আছে ভাই, এগুলো না বলি আর মানে, বাট আমি যদি বলি ধরেন এমনিতেই নাটকে আমরা খুব কম সময় পাই। একে তো স্ক্রিপ্টিং অনেক আগে পাই না, স্ক্রিপ্টিংটা আমরা ধরেন মাঝে মাঝে আগের দিন রাতেও পাই, তারপরে ওই ক্যারেক্টারটা বোঝা ইনস্ট্যান্টলি, মাঝে মাঝে এমন হয় যে যাওয়ার পর শুটিং সেটে জানতে পারি আমার ক্যারেক্টার এটা সেটা, তো সব কিছু মিলে অনেক বেশি ডিফারেন্ট কিছু করার সুযোগ থাকে না। বাট তাও যতটুকু থাকে ওই দেখা গেল আশেপাশে উৎসুক জনতা এখানে ছবি তুলছে, এখানে জুম করে ভিডিও করছে, কে করলো, এগুলো নিয়ে এত বেশি কনসার্ন থাকতে হয়, তখন হয় কি এই অ্যাক্টিংয়ের এই জায়গাগুলো থেকে কম্প্রোমাইজটা হয়। এটা হয়, এটা যতই চেষ্টা করি এটা হয়। তারপরেও যেটা চেষ্টা করি আমি সবসময় যে আমি জোন আউট করার, ধরেন আমি আমার একটা ইম্পর্ট্যান্ট সিন, সিরিয়াস সিন, আমার আশেপাশে যত কেওয়াজ হোক যত যাই হোক, আমি চাই যে আমার জোনে যাতে আমি নিজেকে ধরে রাখতে পারি, সেটা আমার ভেতর থেকে আমার ওই চেষ্টাটা থাকে। কিন্তু তারপরও মাঝে মাঝে হয়তো হয় না। বাট আমাদের বাংলাদেশের অ্যাক্টররা মনে হয় এটাতে খুব স্কিল্ড, যে আশেপাশে যা হবে যে মানে মানুষ মানে যা মারামারি করে বলে যায়, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এক্স্যাক্টলি। সো আমার আমার নিজের কাজটা আমি নিজে করতে পারলে ফাইন, আমার আর আসলে ওগুলা নিয়ে ভাবার দরকার নেই। যেখানে আপু প্রশ্নটা ছিল আসলে মানে কারাগারের সাইন ল্যাঙ্গুয়েজটা তো একটা স্পেসিফিক স্কিল, বাট এছাড়াও মানে ধরেন কোনো একটা ক্যারেক্টারের জন্য আপনি কীভাবে প্রিপেয়ার করেন? প্রতিটা ক্যারেক্টারের জন্য আসলে প্রিপারেশনটা ডিফারেন্ট হয়। আমি বলবো যে এক একটা, এখন আপনি আমাকে ক্যারেক্টার বললে আমি বলতে পারবো যে এটার জন্য আমি প্রিপারেশন নিই। সাপোজ ইউ আর প্লেইং আ সিরিয়াল কিলার। না না, আপনি বলেন যে আমি প্রিভিয়াস কাজে কোনটা করছি, সামনে কি করবো আমি জানি না। ওকে, সেক্ষেত্রে কোনো গ্রামের একজন সাধারণ খুব নারী যে হয়তো পড়ালেখা খুব কম করেছে এরকম না, মানে আমি বলতে চাচ্ছি আমার প্রিভিয়াস কোনো প্রজেক্ট থেকে আপনি একটা প্রজেক্টের আপনি ক্যারেক্টার পিক করেন, আমি বললেই যে আমি এটার জন্য এই প্রিপারেশন। যেমন বাবা সামন্স ফলোইং মিতে আপনি একটা হ্যাঁ। রেশিয়াল অ্যাবিউজের ব্যাপারে কাজ করছেন, এটাকে আপনি কিভাবে রিলেট করেছেন? এই যে এইটা যেমন আমি কোনো প্রিপারেশন নেইনি, ইটস বিকজ ফর মি দ্যাট ইজ ইভেন ওই মেয়েটার ক্ষেত্রে কিন্তু কি হয়, ও ও ও কিন্তু এটার জন্য প্রিপেয়ার্ড ছিল না। ওকে একটা মানুষ ফলো করবে, ও এরকম একটা সিচুয়েশনে পড়বে, ও কি করবে এইটা কিন্তু মেয়েটা জানে না। সো আমার ক্ষেত্রেও আমি কিন্তু জানি না। সো এই ক্ষেত্রে আমি যেটা করেছি যে অনেক বেশি আমি অর্গানিক রেসপন্সের উপর ডিপেন্ড করেছি, বিকজ আমার কো অ্যাক্টর ছিল অস্ট্রেলিয়ান। ও কিভাবে অ্যাক্ট করবে, রিয়্যাক্ট করবে, এটা আমি আগে থেকে কোনো মাইন্ডসেট নিয়ে আমি ছিলাম না যে ওকে ফাইন আমি এইভাবেই করবো। হোয়াট আই ট্রাই টু ডু ইজ ও যেটা করে সেটা আমি রিয়্যাক্ট করেছি, প্লাস ওই সিচুয়েশনে আমার তখন যেই ফিলিংটা হয়েছে আমি সেইভাবে অ্যাক্ট আউট করেছি। সো সামটাইমস ইজ বেটার টু নো লিটল, সামটাইমস ফর সাম ক্যারেক্টার্স আমার কাছে মনে হয়। আবার ধরেন কারাগারের জন্য আই হ্যাড টু টেক আ লট অফ প্রিপারেশন, আমার হিস্ট্রি থেকে শুরু করে অনেক কিছু জানতে হয়েছে, বিকজ আমি যে কথাগুলো বলছি আন্দামানে এটা হয়েছে ওটা হচ্ছে, আমি নিজে যদি না জানি এগুলো ব্যাপারে, তখন আমি যখন বলবো আমার কিন্তু অডিয়েন্স কনভিন্স হবে কীভাবে, আগে আমার কনভিন্স হতে হবে। সো আই ট্রাই টু নো দ্য হোল হিস্ট্রি। আমাকে যে বলছে এরকম একটা লুপ হোল, এরকম একটা জেলের থেকে ও যে এরকম পালিয়েছে, এটা কি আসলেই ফিজিবল কি না, এটা কি আসলেই মেয়েটা বিশ্বাস করবে কি না ফ্রম ওর ব্যাকগ্রাউন্ড, এই জায়গাটায় আমার পৌঁছাতে হয়েছে আগে। সো ব্যাকগ্রাউন্ড রিসার্চটা আমি অনেক বেশি করি প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রে। আই ট্রাই টু বিল্ড আ ব্যাকগ্রাউন্ড প্রতিটা ক্যারেক্টারের। দেখা গেল যে স্ক্রিনে তো আমরা একটা জিনিস দেখি, স্ক্রিনে যেটা দেখতে পাই না, যেটা হচ্ছে যে ও ছোটোবেলা থেকে কিভাবে বেড়ে উঠেছে, এই জিনিসগুলো আসলে ডিরেক্টরের সাথে কনভারসেশনের মাধ্যমে হয়। আই আস্ক আ লট অফ কোয়েশ্চেন্স টু মাই ডিরেক্টর যে আচ্ছা ও তাহলে কি, ও এই কাজটা এরকম করছে, ওইভাবে এই জায়গাটাতে ও কেন স্পন্টেনিয়াসলি রিয়্যাক্ট করছে, বা এই জায়গাতে ও কেন সময় নিচ্ছে, তার মানে কি ও কি ছোটোবেলায় কি এরকম ছিল, বা ও কি ইন্ট্রোভার্ট নাকি ও এক্সট্রোভার্ট, এই কোয়েশ্চেনগুলো করে করে আসলে কনভারসেশনের মাধ্যমে আমাদের মানে স্টোরিতে যেটা ফিট করবে সেরকমভাবে একটা ক্যারেক্টার দাঁড় করায়। বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু একটা রক্ত মাংসের মানুষ প্লে করছি, সেই মানুষটার কিন্তু একটা লাইফ আছে। ও আপনি যে আজকে আমার সামনে বসে আছেন, আপনি আমাকে যে প্রশ্নগুলো করছেন, আপনি আমাকে এই প্রশ্নগুলো করছেন কারণ আপনার একটা পার্সপেক্টিভ আছে। সেই পার্সপেক্টিভটা গ্রো হয়েছে আপনার রিলিজনের কারণে, আপনার আপব্রিঙ্গিংয়ের কারণে, আপনার এডুকেশনের কারণে। তা আমি যখন একটা মানুষকে প্লে করছি, আমি যদি এগুলোর ব্যাপার না জানি,
তাহলে কিন্তু সেই মানুষটাকে আমি কনভিন্সিংলি প্লে করতে পারবো না। আপনার কি মনে হয় না যে যখন ইন্টারনেট ছিল না তখনকার চেয়ে এখন আরো বেশি কঠিন? আপনার কি আমি তো এরকম সেই মনে হয়? সময়টা পাইনি, আমি বলতে পারবো না আসলে। আমার মনে হয় যে এটা যার ইন্টারনেট ছিল না ওই সময় যারা পেয়েছে, প্লাস ইন্টারনেটের পরবর্তী সময় যারা পেয়েছে, সে খুব ভালো বলতে পারবে। এই কথাটা কি সিনিয়রদের জিজ্ঞেস করা হয় কখনো, যাদের সাথে কাজ করেছে? সিনিয়র বলতে ওই সময় অটোগ্রাফের যুগ ছিল, এটা অনেকেই বলে যে ওটাই আসলে ভালো ছিল। ওই সময় আর্টিস্টদেরকে আসলে দেখার যে স্পৃহাটা ওটা অনেক বেশি ছিল। ইটস বিকজ এখন সোশ্যাল মিডিয়া আমরা সবাই এত অ্যাভেলেবল, অ্যান্ড ইউ হ্যাভ টু বি, কারণ আপনার কাছে ব্র্যান্ড ডিল আসে আপনার ফলোয়ার নাম্বার দেখে, আপনার কাছে আপনার ট্র্যাকশন ওরা ক্যালকুলেট করে আপনাকে অ্যাপ্রোচ করে, আচ্ছা ফাইন উই উইল গো উইথ দিস স্টার, বিকজ ওর সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট এত। এখন আপনার নিজের সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনার অনেক বেশি অ্যাভেলেবল হয়ে যেতে হচ্ছে, কাজের জন্য অ্যাভেলেবল হয়ে যেতে যাচ্ছে, বিকজ অ্যাট দ্য সেম এখন যে আমরা এরাই আছি সেখানে আসলে ফেস ভ্যালুটা ডিপেন্ড করে অনেকটাই সোশ্যাল মিডিয়ার উপর। এবং সেই জন্য কি কাজের লনজিভিটিটা একটু হলেও কোথাও কমে আমি যাচ্ছে? বলবো যে আসলে প্রতিটা যুগেই তো আসলে ডিফারেন্ট হয়, এখন আপনার যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম কিছু জিনিস আপনার নিজস্বতাও থাকতে হবে। আপনার যদি একদম ট্যালেন্টই না থাকে, আপনি শুধু সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনি অনেক দূর যেতেও পারবেন না। সো ওই স্কিলটা অবশ্যই জরুরি, কিন্তু ওই আগের ফিলটা আপনি যদি বলেন হ্যাঁ আগে ওই সময় এরকম হতো, এখন আপনি চাইলে ওটা করতে পারবেন না, কারণ আপনার পারিপার্শ্বিক অবস্থায় আপনাকে সেটা করতে দিবে না, এটা আমাদের মেনে নিতে হবে। আপনার নিজের রিক্রিয়েশনের জন্য মুভিজ দেখা আপনি কোথায় প্রেফার করেন? সিনেমা হলে নাকি ওটিটি, না ল্যাপটপ বা টিভিতে, না মোবাইলে? ওই ল্যাপটপ, ওটিটি। আমি খুব একটা সিনেমা হলে লাস্ট কি দেখেছেন? বিদেশি কোনো সিনেমা? বা হ্যাঁ, সিনেমা হলে আমি যে ইন্ডিয়াতেই লাস্ট দেখেছি লাপাতা লেডিস। ও ইন্ডিয়াতে এবং হলে সিনেমা হলে কেমন লেগেছে? ও মাই গড, আই ফিল লাইক দ্যাট ওয়াজ সাচ এ গ্রেট এক্সপিরিয়েন্স, বিকজ এই ধরনের সিনেমা আমার মনে হয় আই উইশ বাংলাদেশে এই ধরনের সিনেমা যদি হতো। সো খুবই অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এবং যদি হতো আপনি কোন ক্যারেক্টার প্লে করতেন? আপনার ইচ্ছা হতো কিনা? আই থিঙ্ক আই উড লাইক টু প্লে জায়া। হ্যাঁ, ইট গোজ উইথ ইউ। আপনার ফেভারিট স্টার ফেভারিট আমার আসলে ওইভাবে না, ইন্টারন্যাশনাল হতে পারে, মানে যাকে দেখে আপনার খুব ভালো লাগে, একদম স্টার হয়ে যাবে, আমি দেখবই। মানে কি পছন্দের জায়গা থেকে? হ্যাঁ, পছন্দের জায়গা থেকে। কাকে আমার ভালো লাগে? হ্যাঁ, হতে পারে শাহরুখ খান হতে পারে। মানে কোনো সে থাকলে আপনি আর কন্টেন্ট দেখবেন, আপনি মানে তাই সে থাকলে আপনি যে কোনো কিছু মানে দেখবেন। আমার একটা ছেলেকে খুব পছন্দ, এটা বলতে পারবো না? অবশ্যই। হ্যাঁ, যেমন টিমোথি শালামেটকে। ও ডিউন 2 দেখেছেন? হ্যাঁ, আচ্ছা, আমি really good actor. মাই গড, ওর যেমন মানে কি ওর এই যে ওর ফিল্মোগ্রাফি, চয়েস অফ ফিল্মস, এবং এই এবং আমার ছেলেটা এত সবচেয়ে বেশি অবাক করে বয়সে। ওর যে মানে কি বলবো স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, তার সাথে ওর যে ক্যারেক্টার, ভয়েস মডুলেশন, যে দ্যাটস ওয়াই আই রিয়েলি লাইক হিম। আর ও এই এত ইয়াং বয়সে ও এত ম্যাচিউরড ওয়েতে ওর ক্যারিয়ারটা হ্যান্ডেল করছে। বাংলাদেশি ফিল্ম লাস্ট কোনটা দেখেছেন? বাংলাদেশি ফিল্ম লাস্ট গত ঈদে ওমর দেখলাম। ওমর, ওমর দেখলাম, আচ্ছা। হ্যাঁ। আর মেরিল স্ট্রিপের কোনো পারফরমেন্স যেটা দ্য আয়রন লেডি, আই থিঙ্ক। আপনার পছন্দের কোনো সিরিজ বা ফিল্ম? আমার না কেউ যখন জিজ্ঞেস করে না যে আপনি বলেন এই সিরিজ বলেন, এই বলেন, পারফরমেন্স বলেন, এটা আমাকে খুব এংজাইটিতে ফেলে দেয়। রিসেন্ট আমি দেখলাম বেবি রেইনডিয়ার, সো আই এম লাইক ওইটাই এখন আমার মাথায় আমি ঘুরতেছে। দেখেছি। সো আই এম লাইক মানে এই একটা সেনসিটিভ সাবজেক্ট এত সুন্দরভাবে ওরা প্রেজেন্ট করলো, এবং এবং রিয়েল লাইফ ইনসিডেন্ট, সেটা আবার মানে আই ওয়াজ ভেরি ব্লোন অ্যাওয়ে বাই ইট, স্পেশালি ওই যে মোনোলগের সিনটা, ওই যে ফাইনালে যখন আমি ওই সিনটা অনেকবার টেনে টেনে দেখলাম, এবং মনে হচ্ছে দ্যাটস আ মাস্টার ক্লাস অফ অ্যাক্টিং। সো ওইটাই মানে আমার রিসেন্ট জিনিস বেশি মনে থাকে, আগের জিনিস জিজ্ঞেস করলে আমি তখন বলতে পারি না। এরকম একটা গল্প ধরেন বেবি রেইনডিয়ারের মতো একটা গল্প ধরেন বাংলাদেশে ওটিটিতেই যদি কেউ অ্যাপ্রোচ করে, প্রথমেই তার চ্যালেঞ্জটা কি হবে? হি ইজ নট গোনা বি সেন্সরড, সো ওটাকে অ্যাপ্রুভই হবে না। বাই দ্য ওয়ে ধরেন কোনোভাবে অ্যাপ্রুভ হয়ে গেল, এরপরে ওটিটিতে সেন্সর যদিও নাই, কিন্তু সেন্সর এখন তো হয়ে গেছে একটা কাজ হলো। এই জিনিসটাকে কিভাবে দেখেন? আসলে সেন্সর থাকা উচিত ওটিটি? আমার কথা হচ্ছে যে ওটিটিতে তো আপনি অলরেডি এটা ইটস আ পেইড ফর্ম না, এটা ইউটিউব না, এটা ফ্রি না। আপনি যখন কিনে দেখবেন আপনাকে তো ডিসক্লেমার দিয়ে দিচ্ছে, আপনাকে বলছে যে আপনি এখানে এরকম 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 থাকবে, আপনার এখানে ভায়োলেন্স থাকবে, আপনার এখানে এটা 18+ কন্টেন্ট, এটা 13+। তো অলরেডি ইউ নো যে এটা কি আর রেটেড নাকি এটা PG-13। তো এটা আমি যেখানে জানি, তো ভিউয়ার তো একটা জেনেই তো সে সাবস্ক্রাইব করে দেখতেছে, তো এটা অলরেডি তো ইটস কাইন্ড অফ লাইক একটা সেন্সরশিপের মধ্যেই আছে। তো সেখানে আবার এমবার্গো পুট করাটা আই ডোন্ট সি ইট ভেরি পজিটিভলি। বাট এটা থাকলে কি হয়, ধরেন মেকার্সদেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে, কতটুকু দেখাবে।
বা কতটুকু স্রোতের বিপরীতে অনেকে ওটাকে আবার নষ্ট করে কিনা জায়গাটা। হ্যাঁ, মানে ওই কি বলবো, ওই জায়গাটার কাজে লাগিয়ে তারা হচ্ছে। সেটা তো ধরেন প্রত্যেকটা দেশেই আছে না এখন, প্রত্যেকটা দেশেই ধরেন আপনার ভালো বা অ্যাট দ্য সেম টাইম কন্টেন্টের জোর না থাকলে তো ওইটা এমনিতেও দর্শক দেখবে না, আর যখন দেখবে না তখন এমনিই বানাইতে পারবে না, কারণ এটা তো আপনি টাকা দিয়ে দেখতেছেন, এটা তো ফ্রি। এবং এখনকার সোশ্যাল মিডিয়াতে ক্যান্সেল কালচার, বয়কটের যে একটা ট্রেন্ড, আই ডোন্ট থিঙ্ক মানুষ, I don't like it at all. I feel like কথায় কথায় হয় কি আমরা না একটা জিনিসকে ভেরিফাইও করতে চাই না। এবং হ্যাঁ মানে মোস্ট পিপল জাস্ট ও একজন বলছে দেখে আমি বলছি, এটা একজন জাস্ট আওয়াজ তুলে দিল একটু কিছু একটা, মানে আপনি জানতেও চাবেন না যে আসলে হাউ ডেঞ্জারাস ইট ইজ। ইট ইজ ভেরি ডেঞ্জারাস, স্পেশালি ফর আর্টিস্টস অ্যান্ড স্পেশালি ফর, মানে আমি বলবো যে এই জিনিসটা আমি দেখলাম যে ইন্ডিয়া থেকে মনে হয় বেশি শুরু হয়েছে, এবং কথায় কথায় এত কাজে সচেতন থাকলে আসলে আমার মনে হয় ক্রিয়েটিভিটিটা হ্যাম্পার হয়। না সচেতন কি, যে দেখেন ওই যে আমি অমুক জিনিস দেখাতে পারবো না, অমুক জিনিস করতে পারবো না। দেখেন রণবীর কাপুর কি কোন সময় কি বিফ নিয়ে কি একটা কথা বললো, এখন যদি আমি 20 বছর পরে এসে ওটা টান দিয়ে আমি বলি ওর সিনেমা আমি দেখতে যাব না, মানুষ তো চেঞ্জ হয় না, প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ হয়, প্রত্যেকটা মানুষ অ্যাজ এ হিউম্যান বিইং গ্রো করে, তো আপনি যদি ওটাকে ইচ্ছা করে লেভারেজ করতে চান সেটা তো রং। আর আপনি যদি না দেখেন আরো 10-15 জনকে ডেকে ওটাকে আরো বেশি মানে উপরে তুলে ধরা, এবং যে হ্যাঁ আমরা সবাই মিলে আজকে থেকেও বাদ ক্যান্সেল, একদিনে সব ক্যান্সেল হয়ে গেল, দ্যাট ইজ ভেরি রং। এবং প্রত্যেকটা মানুষ আসলে একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে আমার মনে হয়। আমি একটা ভুল আজকে করতে পারি, কিন্তু সেটা থেকে আমি শিক্ষা নিয়ে পরবর্তীতে আমি, মানে আপনি আমার একটা ভুলের জন্য আপনি আমার পুরা যে ভালো কাজগুলো সেগুলো সব ডিসকার্ড করে দিলেন, এটাও তো ঠিক না। এবং এটা যেভাবে এফেক্ট পড়ে, ধরেন আপনার নেক্সট 4-5টা কাজ বন্ধ হয়ে গেল, যে হ্যাঁ আপু আমি এই সময় এই কাজটা আমি রিলিজ করতে চাচ্ছি না, এবং তাদের পার্সপেক্টিভ থেকেও দে রাইট, মানে ওয়াই উড দে টেক রিস্ক, রাইট? ট্রু। বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে আপনার পছন্দের কিছু ডিরেক্টর সিনেমাতে? মুস্তাফা ফারুকি, ওকে, বাংলাদেশ, তারপরে মাই গুড ফ্রেন্ড শাওকি ভাইয়া। শাওকি ভাইয়ের কথা হবে তো নাটকটা দেখেছেন? হ্যাঁ আমি তো অনেক আগে দেখছি। আচ্ছা, ওটা আমার ফেভারিট। আচ্ছা, এনিওয়ান ফ্রম 60s, 70s, 80s, 90s? হুমায়ুন আহমেদ, সত্যজিৎ রায়, আমার নামটা তো আসতেই হবে। সত্যজিৎ রায়ের পছন্দের ফিল্ম অপু সংসার, আমারও আই থিংক অপু সংসার, অপু সংসার, ইটস মানে it's on another, it's a lord of emotions. ওই every time আমি previous two films এর যে কনসিকুয়েন্স গুলো একটা ফিল্মে লর্ড অফ ইমোশনস, একটা ছেলে সব হারিয়ে ফেলছে, নিজের বাচ্চার মাঝে সেটা খুঁজে পাচ্ছে, তাকে ছেড়ে যাবে না নিয়ে যাবে, this dilemma. Your least favorite সত্যজিৎ রায় ফিল্ম? আমাকে মানুষ মারবে না, এটা তো আপনার আপনার পছন্দ ব্যক্তিগত। এটা হিরক রাজন। ওকে, আচ্ছা, এখন মনে হচ্ছে আসলে কিছু মারবে আমাকে। Your favorite movie genre? ইনভেস্টেড হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, মানে স্টোরিতে আমি কতটা ইনভেস্ট হচ্ছি, কানেকশনটা ফিল করা, এন্ড সামহাউ এটা যদি আমার নিজের সাথে কোনো একটা কানেকশন ফিল হয়, দেন আই রিয়েলি লাভ। ওকে, দেন your least favorite movie genre? হরর। হরর আমি দেখি না হরর, আমার ভালো লাগে। আচ্ছা, লিস্ট ফেভারিট মুভি জনরায় সবচেয়ে পছন্দের সিনেমা, মানে সবচেয়ে পছন্দের হরর সিনেমা? সবচেয়ে পছন্দের হরর সিনেমা, লিস্ট ফেভারিট জনরা যে হরর ঠিক বলবো না, বলবো সাইকোলজিক্যাল থ্রিলার, তাহলে কারণ সাইকোলজিক্যাল থ্রিলার আমার ভালো লাগে। এনি মুভি, এনি নেম? সাইকোলজিক্যাল, আমেরিকান সাইকো। আপনার ট্রাভেলিং অনেক পছন্দ না? অনেক অনেক। আমরা লাস্ট দেখলাম আপনি টার্গেতে গিয়েছেন, ইট লুকস গ্রেট। আপনার ফেভারিট ডেস্টিনেশন? ফেভারিট ডেস্টিনেশন আমি যদি বলি দেশের ভিতরে কক্সবাজার আমার খুব পছন্দ, কারণ ছোটবেলার সাথে একটা আমার প্রথম স্কুল ছিল কক্সবাজার, কেজি স্কুল কক্সবাজার। আর দেশের বাইরে যদি হয় আমার থাইল্যান্ড সবসময় যেতে খুব ভালো লাগে। আপনার যে ঘোরাঘুরি এত পছন্দ, তো কখন কেউ বলে নাই যে তাহলে ডেস্টিনেশন ওয়েডিং কেন করলেন না? মানে আমি তো আসলে মানে এই যে একটা খরচ, এইটা কেন করবো? সবারই লাইফে একটা আলাদা থাকে, আমার ওই কখনোই ওরকম স্বপ্ন ছিল না যে আমি খুব বড় করে ধুমধাম করে বিয়ে করবো, এই স্বপ্নটা আমার ছিল না। ভাইয়ারও ইচ্ছা তাই ছিল? মানে রাফিদের ফ্যামিলি চেয়েছিল, কারণ ও যেহেতু বড় ছেলে ফ্যামিলির, বাট দেন অ্যাগেন সব কিছু আসলে খুব তাড়াহুড়ায় সব কিছু হয়েছে, সো ওই জন্য আসলে ওটা নিয়ে আর কোনো ই করিনি। আপনি বললেন যে আপনার অ্যাক্টিং ক্যারিয়ারে আপনার যে অ্যাডভাইসটা আপনি পেয়েছেন ছোটবেলায়, যে একটা লেগেসি রেখে যাওয়া মানুষের যাতে মনে রাখে,
আপনার রিয়েল লাইফেও কি মতো তাই যে আসলে আমার ক্যারিয়ারটা আমি এমন জায়গায় নিয়ে যাব যাতে মানুষ সেটাকে অনুসরণ করে, বা একটা ডিফারেন্ট ধারার কাজ রেখে যাব যাতে মানুষ মনে রাখে? আমি ঠিক ওইভাবে ভাবি না, বাট আমি যেটা ভাবি যে লাইফের ফুলফিলমেন্টটা অনেক ইম্পর্ট্যান্ট। আমার এখনও মনে হয় যে আমি যেটা করতে চাই, যে ধরনের কাজ বা যে পোটেনশিয়ালটা আমি এক্সপ্লোর করতে পারবো, সেটা এখনও আমার ওইটা ধারে কাছেও আমি এখনও যেতে পারি নাই। সো আই রিয়েলি ওয়ান্ট টু এক্সপ্লোর ইট অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ এনি রিগ্রেট যে কেন আমি এটা করে যেতে পারলাম না, কেন আমি ওইটা করলাম না। সো এইটা একটা আমাকে খুব মানে দিস ইজ ওয়ান অফ মাই ইনসিকিউরিটিস। আমার কাছে সবসময় মনে হয় আই এম কাইন্ড অফ মানে টাইম ইজ রানিং অ্যাওয়ে ফ্রম মি অ্যান্ড আই হ্যাভ নট ডান ইনাফ। এটা আমার সবসময় মনে হয়। হাউ ডু ইউ ডিল উইথ স্যাডনেস? এক্সট্রিম আপু স্যাডনেস। এটাকে বললো যে নিজের মাঝেই অনেক সেটাই স্যাডনেস বলতে এখানে আসলে আমার ক্রাফটটা আমাকে অনেক হেল্প করে। আমার বেশিরভাগ ক্ষেত্রে আমার পার্সোনাল ইমোশন আই কাইন্ড অফ ট্রাই টু চ্যানেল ইট আউট থ্রু মাই অ্যাক্টিং। এটা আমার একটা লেটাওয়ের মতো, ইটস কাইন্ড অফ লাইক আ থেরাপি ফর মি। সো এভরি টাইম আমি ধরেন অ্যাক্টিং করতেছি, আমার নিজস্ব ফিলিং থেকে আমি অনেকটাই এক্সট্র্যাক্ট করি অ্যান্ড আই ট্রাই টু ইনজেক্ট ইট ইনটু মাই ক্যারেক্টার্স সো দ্যাট আমার পার্সোনাল একটা সেলফ আর প্লাস আমার ক্যারেক্টার একটা সেলফ দুইটা ইমার্জ হয়ে যাতে কাইন্ড অফ বিকামস আ নিউ পার্সন। সো এই জন্য আসলে অ্যাক্টিং ইজ ভেরি থেরাপিউটিক ফর মি অ্যাজ ওয়েল। আমার পার্সোনাল যত হ্যাপিনেস বলি, যত স্যাডনেস, এটার একটা লেটওয়ে, এটার একটা গেটওয়ে হচ্ছে আমার প্রত্যেকটা ক্যারেক্টার। নিজের পারফরমেন্স থেকে কখনো ক্রিটিক্যাল হন? সব সময় আই এম অলওয়েজ। ফ্যামিলি মেম্বার মানে ক্রিটিক্যাল হয় না, ফ্যামিলি মেম্বার আসলে আমার মা সবই পছন্দ হয়, আমি যাই করি তাই ভালো লাগে। মা আর আমার হাজবেন্ড তো মানে দেখেই না, ওকে জোর করে দেখাইতে হয়। আর হচ্ছে হ্যাঁ মানে আমার সবচেয়ে বড় ক্রিটিক মানে আমি নিজেই আসলে। সো এরকম কখনো হয়েছে যে মানে আপনি শটটা দেওয়ার পর আপনি বুঝতে পেরেছেন যে আপনি ইউ ক্যান ডু বেটার, বা ডিরেক্টর বলছে ওয়াও ফারিন হোয়াট আ নাইস শট এন্ড ইউ আর লাইক হ্যাঁ এটা তো আরেকবার হয়, দিতে চাই। এটা তো হয়, এটা তো প্রায়ই হয়। বাট যেটা হয় যে আমার বেশিরভাগ ক্ষেত্রে হয় কাজটা বের হওয়ার পরে যখন আমি দেখি না, আমার এই জায়গাটাতে কেন এক্সপ্রেশনটা আমি দিলাম, এই জায়গাটা এক্সপ্রেশনটা কেন দিলাম না, ওফো এখানে তো আরো বেটার করতে পারতাম। আই এম জাস্ট নেভার হ্যাপি উইথ মাই পারফরমেন্সেস। আপু আপনার একটা রিসেন্ট কাজ আমি দেখেছি, মোস্তফা কামাল রাজ ভাইয়া ডিরেক্ট করেছেন। জেনি না, ইউ প্লে আ ডার্ক টোন ক্যারেক্টার, প্রিয় নিতু বা এমন কিছু। আচ্ছা হ্যাঁ, তো এখানে আমার একটা প্রশ্ন আছে যে there is a popular narrative, আসলে ডাইলেমা আছে যে আসলে কি যারা আসলে রিয়েল লাইফে ডার্ক টোন, তারা কি ডার্ক টোন ক্যারেক্টার্স প্লে করবে, না যারা পপুলার ক্যারেক্টার্স তারা কালি মেখে বা মেকআপ করে? আপনার কি মনে হয় এটা কি ওয়েল করা উচিত? আমি যেমন দেখলাম রিসেন্টলি একটা নাটক এসেছে তিলোত্তমা, জাহিদ প্রীতম, সেখানেও কিন্তু বন্নি কিন্তু আই ওয়ার্ক উইথ হার, শি ইজ আ ভেরি ফেয়ার টোন্ড গার্ল, তো শি ওয়াজ শোন অ্যাজ আ ডার্ক টোন গার্ল। সো তো এখানেও তো একটা শি ইজ আর নিউ কাস্ট রাইট, ও তো আগে ওরকমভাবে কাজ করে নাই। সো ওয়াই ওয়াজ শি দ্য অ্যাক্টিং চয়েস, ডিরেক্টরের প্রথম চয়েস কেন হলো? ওখানে তো একটা ডাইরেক্টর মেয়ে হইতে পারতো, হলো না কেন? সো আই ডোন্ট থিঙ্ক ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। মানে এখন দেখেন, এখন উনি তো একদম নতুন একটা কাস্টিং কিন্তু করলো, তো সেটা কিন্তু একটা ডার্ক টোন মেয়ে করতে পারতো। এখন যদি উনি দেখা গেল হয়তো চেয়েছিল কিন্তু সেটা ওনার মন মতো হলো না, ওনার কাছে মনে হচ্ছে যে এই মেয়েটাই আমার কনভিন্সিং ওয়েতে আমার রোলটা প্লে করতে পারবে। একটা ডিরেক্টরের তো ভিশন থাকে, তখন আমার যদি ডিরেক্টর ভাবে যে আচ্ছা ফাইন, আমি এই ক্যারেক্টার থেকে যেটা চাচ্ছি সেটা শুধুমাত্র ফারিনই ডেলিভার করতে পারবে, সো ওয়াই নট। আপনি দেখেন ইন্ডিয়াতে সান্ড কি আখ, ওখানে হচ্ছে তাপসি পান্নু আর ভূমি পেদনিকার, they were shown as what 60 years old women, are they 60 years old? No. তারপরে সেটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক হয়েছে তো সময়। মানে এটা আমি বলবো যে এভরিওয়্যার মানে এটা হয়। তারপর ধরেন আপনার একটা ওই যে কি বলে কি ওয়েল একটা ছবি হলো যে মাঝখানে কি বলে ওই যে যেখানে হচ্ছে অনেক ওয়েট গেইন করলো, অস্কার পেল দ্য ওয়েল, দ্য ওয়েল। হ্যাঁ, সো উনি এই পারফরমেন্সটা অস্কার পেল কারণ এখানে একটা মোটা যে তাকে কি কাস্ট করা যেত না, সো তাকে কেন কাস্ট করলো? এই কোয়েশ্চেনগুলো আসলে থাকবেই, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার পারফরমেন্স যদি মানে কনভিন্সিং ইনাফ হয়, আমার কাছে মনে হয় যে এটা অনেক
সাবজেক্টিভ এবং এটা ডিরেক্টরের উপর ডিপেন্ড করে। এখন ডিরেক্টর যদি চায় যে ওকে ফাইন আই ওয়ান্ট টু ট্রান্সফর্ম আই মিন টু ইট দিস ওয়ে, আর এটা শুধু আমরা ডার্ক ফ্রেন্ড নিয়ে কেন কথা বলছি, তাহলে তো এটা মোটা চিকন প্রত্যেকটা লম্বা খাটো সবকিছু নিয়েই তো আমরা কথা বলতে পারি। আমি যদি শেষ করতে চাই, শেষ করার আগে যে আপনার লাইফের যে ফিলোসফি, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি যদি বলি যে আপনার লাইফের যদি কোনো থিম সং কখনো সিলেক্ট করতে বলা হয়, what would that be? লাইফের থিম সং সেটা হবে আই থিঙ্ক ফাইট সং। এটা হচ্ছে সিঙ্গারের নাম আমার মনে পড়ছে যে দিস ইজ মাই ফাইট সং, একটা গান আছে। সো ইউ আর এ ফাইটার, দ্যাটস হোয়াই আই থিঙ্ক ইয়া আই হ্যাভ অলওয়েজ বিন আ ফাইটার। আচ্ছা, আর আমরা তো একসময় কেউই থাকবো না, তো আপনি কিভাবে চান যে মানুষ আপনাকে কিভাবে মনে রাখুক? হাউ ডু ইউ ওয়ান্ট ইউরসেলফ টু বি রিমেম্বার্ড আফটার ইউ লিভ দিস আর্থ? ইটস ওকে, মানে মানুষ আমাকে মনে না রাখলেও আমার কোনো দুঃখ নেই আসলে। আমার কাছে মনে হয় যে ইফ আই লিভ আ লাইফ উইথ ফুলফিলমেন্ট অ্যান্ড হ্যাপিনেস, দ্যাটস ইনাফ ফর মি। আমি আসলে মরে যাওয়ার পরে মানুষ আমাকে অনেক দিন মনে রাখুক বা এটা আমি চাই না। আমি চাই যে আমি বেঁচে থাকতে থাকতে ইফ আই ক্যান মেক আ ডিফারেন্স, সেই ডিফারেন্সটার কারণে যদি পরবর্তীতে কারো বেনিফিট হয়, সেটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট রাদার দেন কেউ আমাকে মনে রাখলো কি রাখলো না, বাট হোয়াট ডিফারেন্স আই এম মেকিং, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। অনেক ধন্যবাদ। একটা গান শুনিয়ে দেন। হ্যাঁ, একটা গান অবশ্যই, দু লাইন হলে we have to. Please, I'm here as an actor. Okay. Singer হিসেবে আবার আসবো। আচ্ছা, দু লাইন কি সম্ভব? Let me sing the fight song তাহলে। Okay, done. Okay. Like a small boat on the ocean, sending big waves into motion, like how a single word can make a heart open. I might only have one match, but I can make an explosion. And all those things I didn't say were wrecking balls inside my brain. I will scream them loud tonight. Can you hear my voice this time? This is my fight song. Take back my life song. Prove I'm alright song. My power's turned on. Starting right now, I'll be strong. I'll play my fight song. And I don't really care if nobody else believes, 'cause I've still got a lot of fight left in me. Thank you so much. Thank you so much. আমরা অনেক গ্র্যাটিটিউড প্রকাশ করি আপনাকে, কারণ রেমন্যান্ট গ্লিম্পস পডকাস্ট একটা স্বপ্ন ছিল আমাদের। আমরা ভাবিও নাই আসলে যে পডকাস্টটা আমরা করতে পারবো। আমি একটা পেজ চালাই, জাস্ট মুভি আপডেটস দিই। তো আপনি যে রাজি হয়েছেন এবং আমাদের ফার্স্ট গেস্ট, জানি না এটা এপিসোড কত নাম্বার এপিসোড হিসেবে এটা যাবে, বাট উই উইল বি অলওয়েজ বি গ্রেটফুল টু ইউ ফর কামিং।